আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শান্ত। ওনার দাদাবাড়ি কুমিল্লার দাউদকান্দি হলেও উনি বড় হয়েছেন মুন্সিগঞ্জ সদরেই। চলুন ঘটনায় চলে যায়। এই ঘটনাটিও এই মুন্সিগঞ্জ সদরেরই। সময়কাল 1992 কি 93। ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটেছিল। ওনার নানি বাড়ি সেটা হচ্ছে মুন্সিগঞ্জ সদরের গোয়ালঘূর্ণি নামক এলাকায়। আর ওখানেই বর্তমানে ওনার মায়ের খালা বাড়িও রয়েছে। হয় কি যে ওনার মায়ের এক খালাতো বোনের বিয়ে হবে, গায়ে হলুদ হবে। তো বিয়ের আগে যে গায়ে হলুদ অনুষ্ঠান হয়, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে উনি যাচ্ছিলেন। তার সাথে আরো দুজন বান্ধবী ছিলেন যারাও ওই গায়ে হলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিল। তো ওনারা তিনজন মিলে ওই জায়গাতে যাচ্ছিলেন রিকশায় চড়ে। এক রিকশায় তিনজন অনেক সময় বসা থাকে, আমরা দেখি। দুজন নিচের সিটে বসে আর একজন উপরে দিকে একটু বসে আর কি। উপরের যেই সাইডটাতে আমরা পিঠ দিয়ে হেলান দেই আর কি, ওই জায়গাতে একজন বসা যায়। ঠিক ওইভাবেই ওনারা তিনজন বসেছিলেন। তো যাচ্ছেন। তো যেতে যেতে মুন্সিগঞ্জের কালীখোলা নামক একটা স্থানে ওনাদের রিকশা এসে পৌঁছায়। ওখানে একটা বটগাছ ছিল। তো ওখানে আসার পরপরই হঠাৎ করেই এই শান্ত ভাইয়ের মা রিকশার থেকে ধপাস করে নিচে পড়ে যান এবং প্রচন্ড ব্যথা পান। যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেজেগুজে বের হয়েছেন, আবার ব্যথাও পেয়েছেন, এমত অবস্থায় বাড়িতে ফেরত যাওয়াটা ওনার জন্য বেশ কঠিন ছিল, কারণ অনেকটা পথ উনি পার করে এসেছেন। উনি চিন্তা করলেন যে অল্প সময়ের জন্য হলেও অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করে আবার চলে আসবেন। তবে ওখানে যাওয়ার পর আস্তে আস্তে উনি কিছুটা স্বাভাবিক হয়ে যান। চিন্তা করেন যে আমি সব প্রোগ্রাম শেষ করেই আসি। তো উনি স্বাভাবিকভাবেই আবার বাড়িতে ফেরতও চলে আসেন প্রোগ্রাম শেষ করে। বাড়িতে আসার পর এই শান্ত ভাইয়ের নানিকে তার মা বলছেন যে, মা জানো, আমি আজকে যাওয়ার সময় রিকশা থেকে পড়ে গেছি। তবে অদ্ভুত ব্যাপার হলো যে রিকশায় কোনো ঝাঁকি লাগে নাই। ওই জায়গাটা মসৃণ ছিল, মানে পথটা মসৃণ ছিল। তারপরও আমার কাছে মনে হলো কেউ আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু কে ধাক্কা দিল এটা আমি বুঝতে পারলাম না। তখন ওনার নানি, মানে শান্ত ভাইয়ের নানি বললেন যে, আরে তোর বান্ধবীরা মনে হয় মজা করে তোকে ধাক্কা টাক্কা দিছে, আর তখন তুই পড়ে যাস নিচে। তখন উনি বলেন, না না, ওরা এরকম কাজ করবে না, কারণ ওইখান থেকে পড়ে গেলে আমার বড় ধরনের ক্ষতি হতে পারতো। এরকম কাজ তোরা করবে না, দুষ্টামি করে হলেও। তো ওই সময়ের মতো বিষয়টা ওখানেই সমাপ্ত হয়ে যায়। উনি ব্যথা পেয়েছিলেন ঠিক আছে, কিন্তু হাত পা যে ভেঙে গিয়েছিল বিষয়টা এরকম না। এর 3 থেকে 4 দিন যাওয়ার পর ব্যথাটা তা ভালো হয়ে গেছে আর কি। এরপর থেকেই সমস্যা শুরু হয়ে যায়। বাড়ির সকলে খেয়াল করেন যে শান্ত ভাইয়ের মা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এর মধ্যে কিছু কিছু সমস্যাও দেখা দেয়। একদিন শান্ত ভাইয়ের মা খেয়াল করেন যে বাড়ির একটা কোণায় বড় আকৃতির কয়েকটা সাপ ফনা তুলে বসে আছে। মনে হচ্ছে এই সাপগুলো তার দিকেই তাকিয়ে আছে আর ফসফস শব্দ করছে। যখনই এটা উনি দেখেছেন, উনি তো চিৎকার করে উঠেছেন যে, মা মা দেখো দেখো, এখানে কয়েকটা সাপ। তো শান্ত ভাইয়ের নানি এসে দেখে যে কোথায় সাপ, কোথাও তো সাপ নাই। তখন শান্ত ভাইয়ের মাও দেখেন যে আসলে তো এখানে তো সাপ ছিল, এখন তো কোনো সাপ নাই। শান্ত ভাইয়ের নানি বলেছেন যে, তুই মনে হয় ভুলভাল দেখছিস, তোর শরীরের যে এখন অবস্থা, চোখে উল্টাপাল্টা দেখছিস। আসলে উনি তো খুব শুকিয়ে যাচ্ছিলেন। এইরকম সাপ উনি মাঝে মাঝেই দেখতেন, কিন্তু সেই সাপ অন্য কেউ দেখতে পেত না।
সাপ দেখা বন্ধ হওয়ার পর আর একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে উনি মাঝে মাঝে খেয়াল করতেন যে ওনার আশেপাশে বড় আকৃতির কয়েকটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে বা বসে আছে। যখন হঠাৎ করে এত বড় আকৃতির কোনো বিড়াল দেখতেন উনি কিন্তু চমকে উঠতেন এবং চিৎকার দিয়ে ওনার মাকে ডাকতেন। ওনার মা এসে দেখে কোথায় বিড়াল, কোথাও তো বিড়াল টিড়াল নাই। উনিও তখন দেখেন আশেপাশে তো কোথাও বিড়াল নেই। তো এই রকম সমস্যা কিন্তু ক্রমাগত চলছিল। আর এদিকে উনি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন, আর মনে হচ্ছিল ওনার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। শরীরটা এমনিতে তো শুকিয়ে যাচ্ছিলই, তার মুখমণ্ডল বা হাতের চামড়ার দিকে খেয়াল করলে বা ওনার দিকে তাকালেই বোঝা যেত যে উনি ভয়ঙ্কর রক্ত শূন্যতায় ভুগছেন। কিন্তু কেন এমন সমস্যা? ওনার খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু এমন সমস্যা কেন হচ্ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল না। একটা জীবন্ত কঙ্কালে উনি পরিণত হন, ওনাকে যে কেউ দেখলেই ভয় পেত। এরপর ওনাদের এক আত্মীয় এক কবিরাজের ঠিকানা দেয়, যেই কবিরাজের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের গোয়ালঘুন্নি নামক এলাকায়। ওই কবিরাজ নাকি হঠাৎ করেই একদিন মহিলা থেকে পুরুষ হয়ে গিয়েছিল। মানে ওই কবিরাজ ছিল মহিলা, কিন্তু রাতারাতি উনি নাকি পুরুষ হয়ে যান। বলা হয় যে জিনের প্রভাবেই এমনটা নাকি হয়েছিল। তো যাই হোক, শান্ত ভাইয়ের নানি শান্ত ভাইয়ের মাকে নিয়ে ওই কবিরাজের কাছে যাওয়ার পর সবকিছু বিস্তারিত কবিরাজ শুনলেন। তারপর ওই কবিরাজ বলেন যে ঠিক আছে, একদিন পরে আসেন, দেখি আমি আমার জিনের মাধ্যমে খোঁজ খবর নেই আসলে এই মেয়েটার সাথে কি হয়েছিল। পরের দিন আসতে বলেছিলেন আর কি। তো শান্ত ভাইয়ের নানি পরের দিন শান্ত ভাইয়ের মাকে নিয়ে আবার ওই কবিরাজের কাছে যান। তখন ওই কবিরাজ বলেন, আচ্ছা কিছুদিন আগে আপনার মেয়ে কি কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিল এবং রিক্সা থেকে পড়ে গিয়েছিল? তখন শান্ত ভাইয়ের নানি বলেন, হ্যাঁ এমন ঘটনা তো ঘটেছিল। যদিও বা আগের দিন এই রিক্সা থেকে পড়ে যাওয়ার বিষয়টা ওই কবিরাজকে ওনারা বলেন নাই, ভুলে গিয়েছিলেন বা এরকম কোনো কিছু। ওই কবিরাজ বলেন যে মূলত শান্ত ভাইয়ের মা যেখানে পড়ে গিয়েছিলেন ওখানে যে বট গাছটা ছিল, ওই বট গাছে ভয়ঙ্কর এক রক্তচোষা জিন বসবাস করে। নির্দিষ্ট কিছু সময়ে যদি কোনো মানুষ, বিশেষ করে মহিলা মানুষ, ওই দিক দিয়ে যায়, তাদেরকে ওই রক্তচোষা জিনটা শিকার বানায়। রক্ত চুষে খেতে খেতে একটা পর্যায়ে সেই লোকটা মারাই যায়। মূলত গায়ে হলুদের অনুষ্ঠানে যখন ওনারা যাচ্ছিলেন, তিনজন তো ছিল, তো ওই সময় এই শান্ত ভাইয়ের মায়ের চুল ছিল খোলা, যার কারণে খুব সহজেই ওই জিনটা শান্ত ভাইয়ের মায়ের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং এরপর ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দিয়ে ফেলার পর ওনার শরীরটা কোনো জায়গায় আঘাত লেগে ছিলে গিয়েছিল, হালকা হয়তো বা রক্ত বের হয়েছিল। মূলত এটাই ছিল ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণ। ওই যে রক্তটা বের হলো, ওই সময়ে ওই রক্তের স্বাদটা ওই পিশাচটা নেয়। এরপর থেকে মূলত শুরু হয়ে গেল তার উৎপাত। খুব সতর্কতার সাথেই মূলত ওই পিশাচটা শান্ত ভাইয়ের মায়ের রক্ত চুষে চুষে খেত, কোনোভাবেই কেউ যাতে বুঝতে না পারে। তবে যত কিছুই করুক না কেন, এই ধরনের কোনো সমস্যা যদি সৃষ্টি হয়, পরিবারে তার কিছু আলামত দেখা যায়, যেমন ওই যে সাপ, বিড়াল, এই ধরনের ব্যাপারগুলো তো ছিলই। তো কবিরাজ এটা বলেন এবং বলেন যে পরিমাণ রক্ত চুষে খেয়ে শেষ করে ফেলেছে, দ্রুত এটা সমাধান না করলে এর মৃত্যু নিশ্চিত। তখন কবিরাজ তার মতো করে রিচুয়াল করেন এবং ওই জিনটাকে হাজির করান। ওই জিনটা বলে যে ওর রক্ত তো অনেকটাই খেয়ে ফেলছি, এখন আর যাব না, বাকিটা শেষ করেই যাব। তখন ওই কবিরাজও তার মতো করে অনেক রিচুয়াল শুরু করেছেন। একটা পর্যায়ে ওই জিনটা যেতে রাজি হয়, তবে শর্ত ছিল ওই বট গাছের নিচে একটা সাদা গরু দিয়ে আসতে হবে। শান্ত ভাইয়ের নানীদের পরিবার কিন্তু এতটা সমর্থ তাদের ছিল না, এতটা সামর্থ্যবান
বা এতটা সামর্থ্য তাদের ছিল না যে একটা বড় গরু বা আবার সাদা গরু সেখানে ওনারা দিতে পারবেন। তখন বলা হয় যে এত টাকার জিনিস আমরা দিতে পারবো না। তারপরে নাকি ওই জিনটা বলে যে একটা সাদা মুরগি জবাই করে খিচুড়ি রান্না করে ওই বট গাছের নিচে দিয়ে আসতে হবে। এটাতে ওনারা রাজি হন। তো একদিন পরেই শান্ত ভাইয়ের মামা উনি এই খাবারটা ওই বট গাছের নিচে দিয়ে চলে এসেছিলেন পেছন থেকে, যে কেউ ডাক দিবে বা এরকম কোনো সমস্যা এরকম হয়নি। এরপরে আস্তে আস্তে শান্ত ভাইয়ের মা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যেতে থাকেন। তবে অনেক ওষুধ টষুধ খাওয়াতে হয়েছিল আর কি, মানে যেটা স্বাভাবিক ট্রিটমেন্ট সেটা করাতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। তো আমার বাড়ি হচ্ছে ফেনী। বর্তমানে আমি সৌদি আরবে আছি। তো 2018 সালের ঘটনা এটা, আমার এটা ছোট্ট ঘটনা। তো আমি ওই সময় গাড়ি চালাইতাম, যেটাকে রেন্টে কার বলে, হাইস TRX যেটা, ওইটা নতুন মডেলের গাড়িটা। তো আমি একদিন একটা ভাড়া পেয়েছি, ঢাকা এয়ারপোর্ট যেতে হবে, যাত্রী আসবে বিমানে। তো যেহেতু আমি একা যাচ্ছি, ওনার ফ্যামিলি থেকে কেউ যাচ্ছে না। তো আমি যাওয়ার সময় আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে ঢাকা যাবি, যাইলে আমার সাথে যেতে পারিস। তো যাক, দুজনে কি যাচ্ছি। ফেনী থেকে রওনা দিছি আপনার মনে হয় 10:30-11টার দিকে আমি ফেনী থেকে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। তো যেতে যেতে কথা বলতেছি, গান শুনতেছি। বন্ধু দুজন আমার সাথে বন্ধু ছিল, ওর নাম মাসুম। তো যেতে যেতে কুমিল্লার আগে একটা জায়গা আছে, আপনারা সবাই চিনবেন। তো জায়গাটার নাম হচ্ছে নিমসা বাজার। বাজার পার হওয়ার পরে তখন আমি ঘড়িতে তখন দেখি নাই, ঘটনাটা হওয়ার পরে আমি ঘড়িতে দেখছি যে তখন বাজতেছে আপনার 12:30 থেকে 1:45 এরকম। তো আমরা যখন যাচ্ছি, গাড়িতে গান বাজতেছে, দুজনে কথা বলতে বলতে যাচ্ছে। আমার গাড়ির স্পিড ছিল 110 এরকমই ছিল। তো যাওয়ার পথে আমরা যেহেতু ঢাকার দিকে যাচ্ছি, আমরা রাস্তার পশ্চিম পাশে, তো যেহেতু ডাবল লাইন, তো একটা মেয়ে 2 লেনের মাঝখানে একটু জায়গা আছে, আপনারা সবাই জানেন, রাসেল ভাই আপনি হয়তো জানেন। তো ওই জায়গায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে দেখতেছি। আমার তখন ডিস্টেন্স, মেয়েটার থেকে আমার গাড়ির ডিস্টেন্স ছিল প্রায় 100 হাতের মতো। তো আমি প্রথমে হর্ন দিয়েছি যে আমি এটা বুঝাইতে চাইতেছি যে আমরা আসতেছি, আপনি চলে গেলে চলে যান, না হলে দাঁড়িয়ে থাকেন, যেহেতু আমরা স্পিডে আসতেছি। তো মেয়েটা কোনো রিয়েক্ট করলো না। হর্ন দিয়েছি 2-3 বার। যাই হোক, আমি মনে করছি যে ও দাঁড়িয়ে থাকবে। এও কিন্তু আমাদের গাড়ির দিকেও তাকায় নাই, কোনো দিকে তাকায় নাই, জাস্ট পশ্চিম দিকে তাকায় রয়েছে। তো চিন্তা যাইতে যাইতে তখন হবে হয়তো ওই মেয়েটার আমার গাড়ির ডিস্টেন্স ছিল হয়তো 30 হাত এরকম। হঠাৎ করে মেয়েটা পা দিয়ে রাস্তার উপর নেমে গেছে। যাওয়ার পরে কি করব কিছু বুঝতেছি না। হর্ন আমি আবার দিয়ে রাখছি, একদম চাপে ধরে রাখছি। এরপরে পুরো হার্ট ব্রেক করলাম, যেহেতু আমার গাড়িটা নতুন ছিল। পুরা একটা চাকা, আপনারা হয়তো জানেন, গাড়ির পিছনে একটা চাকা হার্ট ব্রেক করে, দুটোটা কিন্তু একসাথে করে না। তো একটা চাকা হার্ট ব্রেক করার পরে আমি পিছনে দেখতেছি পুরো অন্ধকারে, মানে হয়ে গেছে গাড়ির চাকার ধোঁয়ায়। তো আমি পুরো হার্ট ব্রেকের উপরে যাচ্ছি, মেয়েটা রাস্তার উপরে পাড়া দিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। ব্রেক করার উপর এমনের উপরে গাড়ি আমার যতটুকু গেছে, আমার ধারণা যাইতে 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 আমি আর ব্রেক ছাড়ি না, যাইতে 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 একদম মেয়ের একদম, মানে ওই দিন আমি এটা অবাক গেলাম যে আল্লাহ হয়তো আমার ওই দিন বাঁচাইছে। তো যাইতে যাইতে মেয়েটা যেখান দিয়ে ক্রস হচ্ছে ওইখানে যাই আমার গাড়ি দাঁড়াইছে। বিশ্বাস করবেন রাসেল ভাই, মানে আমার ওই সময় যে কিরকম লাগছিল আমি নিজে বোঝাতে পারবো না। তো এরপরে মেয়েটার পরনে ছিল স্কুল ড্রেস, ছিল না, একটা ব্যাগ ছিল, বোঝা যাচ্ছে যে এটা একটা ছাত্রী, এরকম স্টুডেন্ট। তো মেয়েটার পরনে একটা 3 পিস ছিল, কিন্তু ফেসটা আমি দেখতেছি না। ওড়না দিয়ে ঢাকা ছিল, ওড়নার এক পাশ হাওয়ায় একদম মানে করতেছে।
তো মেয়েটার এমন জায়গা যাই আমার গাড়িটা দাঁড়াইছে, মেয়েটা ক্রসিং হচ্ছে, মেয়েটার গায়ের ওড়না আমার গাড়ির সাথে বাম্পারের সাথে লাগতেছে, আমি দেখতেছি গাড়ি দাঁড়াই গেছে। এরপরে মানে আমরা দুজন হতবাক, একদম গাড়ির পিছনেতে কিছু দেখা যাচ্ছে না ধোঁয়ার কারণে, চাক্কা যেহেতু স্লিপ করে আসছে। তো এরপরে মেয়েটা চলে আসছে, আমরা দুজন বন্ধু দুজন অবাক হয়ে গেছি, গান চলতেছে গাড়ির ভিতরে, এগুলো তো আর অফ করার কোনো টাইম নেই। আমার হর্নটা তখন পর্যন্ত আমার হাতের ভিতরে ছিল, বাঁচতে চলছে হর্ন। তো এরপরে মেয়েটা এদিকেও তাকায় নাই ওইদিকেও তাকায় নাই, সিধা পশ্চিম দিকে তাকায় রয়েছে, যাচ্ছে। যাওয়ার পর মেয়েটা যখন আমার গাড়ি ক্রস করে রাস্তার পাশে এতটুক গেছে, আমি তখন যে গাড়িটা দাঁড় করায় কিছু বলবো, যেহেতু রাগ উঠতেই পারে ভাই, কিছু বলবো, আমি 5 থেকে 6 হাত সামনে যাইয়া গাড়ি ব্রেক করছি যে কিছু বলবো মেয়েটারে যে পাগল নাকি না হলে কিছু যেটাই। এরপরে গাড়ি থেকে নামার পরে আমি পিছনের দিকে গাড়ি থেকে নামি নাই, আমি পিছনের দিকে তাকাইছি। বিশ্বাস করবেন রাসেল ভাই, মানে আমার এখনো মানে এরকম ভয় লাগতেছে। পিছন দিকে তাকাইছি, দেখতেছি কোনো কিছু নাই, কোনো মেয়ে নাই, কোনো ছেলে নাই, কোনো কিছুই নাই। ওই সময় রাস্তায় গাড়ি ছিল খুব কম। তো এরপরে গাড়ি থেকে নামছি দুজন, দেখতেছি পিছনে কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই। পশ্চিম দিকে রাস্তার নিচে পুরাটাই হচ্ছে যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত ওই সময় কাটা ছিল, পুরা জমি পুরা একদম এটা চরের মতো, একদম কোনো ঘাস নাই কিছু না, পরিষ্কার। যতটুকু দেখছি ততটুকু দেখছি পরিষ্কার, কোনো কিছুই নাই। তো এরপরে আমরা দুজন হতবাক হয়ে গেছি। তো এরপরে সামনে আবার গাড়িতে উঠে গেছি, সামনে যাই একটা পাম্পে গেলাম, পাম্পে যাই হাত মুখ ধুইয়া এরপরে ঢাকার দিকে রওনা দিলাম। তো ওই দিন ভাই আসলে আমার ঘটনাটা হয়তো ছোট, কিন্তু যার সাথে ঘটে ভাই সে বলতে পারে যে কিরকম ঘটনা আমার জীবনে এই আমি ফেস করছি, এই ঘটনাটাই। এর থেকে আর কোনো এরপরে আর কোনো ঘটনা ফেস করে নাই। তো এটাই হচ্ছে আমার ঘটনা। তো সৌদি আরবে এখানে আমি অনেক ঘটনা শুনছি মানুষের মুখ থেকে, আমি এখনো দেখি নাই বা আমার সাথে হয় নাই। অনেক অদ্ভুত ঘটনা অনেকগুলো আছে, তো আমি পর্যায়ক্রমে আমি পাঠিয়ে দেবো। আমার ঘটনাটা যদি সিলেক্ট হয় বা না হয় সেটার কোনো ইয়া নাই। আমার এই ঘটনা সিলেক্ট হলেও পাঠাবো, না হলেও পাঠাবো। তো ভালো থাকবেন রাসেল ভাই। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকারিয়া। উনি বর্তমানে পরিবারসহ ঢাকার কেরানীগঞ্জে থাকলেও ওনার মূল বাড়ি বা জন্মস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাধাইশুর নামক গ্রামে। তো ঘটনাটি বেশ দীর্ঘ সময় ধরে চলেছে। ওনার বাবার বয়স যখন 8 তখন ওনার দাদা মারা যান। এত অল্প বয়সেই জীবিকার তাগিদে ওনার বাবা কাকারা সবাই ঢাকার কেরানীগঞ্জে চলে আসেন। জাকারিয়া ভাইয়ের মা বাবার বিয়ে হয় 1996 সালে। বলে রাখা ভালো, ওনার দাদা বাড়ি আর নানা বাড়ি ছিল পাশাপাশি গ্রামে। মাধাইশুর এর 1 গ্রাম আগে ছিল সুরপাড়া, সেখানেই ওনার নানা বাড়ি। আবার ঠিক নানা বাড়ির উল্টো সাইডে ছিল ওনার দাদির বাবার বাড়ি, মানে ওনার বাবার নানা বাড়ি আর কি। তো দুই বাড়ির মাঝে শুধু একটা রাস্তা রয়েছে। 1997 কোনো এক সময় ওনার মা বাবা ওনার নানা বাড়িতে বেড়াতে আসেন। তো সেখানে আবার ওনার বাবার নানা বাড়ি থাকাতে এর আশেপাশে বাবার অনেক বেশ কিছু বন্ধুবান্ধব ছিল, পরিচিত লোক ছিল। তো জাকারিয়া ভাইয়ের বাবা বিকালবেলা তাদের সাথে আড্ডা দিতে বের হন। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। বেশ রাত বলতে 10টা-11টা এরকম আর কি। তো গ্রাম অঞ্চল তো 90-এর দশক, 10টা-11টা মানে তো অনেক রাত। তো জাকারিয়া ভাইয়ের আম্মুর বাড়িতে আসার পথেই ওনার বাবার নানু বাড়ি, তো ওনার বাবা চিন্তা করেছেন যে যাই একবার মামা মামির সাথে দেখা করে আসি। এই চিন্তা করে ওনার বাবা কি করেছেন, নানা বাড়িতে গিয়েছেন। তো মামা মামির সাথে কুশল বিনিময় করে যখন চলে আসছেন, ওনারা অনুরোধ করেছেন যে খাওয়া দাওয়া করে যাও, কিন্তু উনি আসলে খাওয়া দাওয়া করতে রাজি ছিলেন না, দ্রুত যেতে হবে। জাকারিয়া ভাইয়ের মা অপেক্ষা করছেন ওনার জন্য। এখন ওনার মামি কি করেছেন, ওনার মামি জাকারিয়া ভাইয়ের বাবাকে
কিছু চানাচুর দিয়েছেন। চানাচুর দিয়ে বলেছেন যে কিছু তো খাইলা না, তো যাও এটা খাইও, বাড়িতে গিয়ে এটা খাইও, তোমার বউরে দিও। তো উনি সেই চানাচুর কি করেছেন, রাস্তা দিয়ে খেতে খেতে আসা শুরু করেছেন। রাস্তা দিয়ে খেতে খেতে বাড়ির দিকে আসছেন। বিপত্তি বাধে তখনই। রাস্তার একটা জায়গায় এসে হঠাৎ করে জাকারিয়া ভাইয়ের বাবা দেখতে পান যে একটা 10 থেকে 12 বছর বয়সের শিশু ওনার বাবার কাছে এসে বলছে যে আমাকে এখান থেকে কিছু চানাচুর দেন, আমি খাবো। তো জাকারিয়া ভাইয়ের বাবা চিন্তা করছেন যে এটা আবার কোন বাড়ির ছেলে রে, রাত বিরেতে এসে আমার কাছে চানাচুর চাই, এটা তো ভালো অভ্যাস না। রাত্রেবেলা বাড়িতে থাকবে, এ বাইরে এসে আমার কাছে চানাচুর চাই কেন? এর মা বাবা কি দেখে না? আর যদি এখন চানাচুর দেওয়া হয়, ও তো পরে আবার রাস্তাঘাটে এসে মানুষকে বিরক্ত করবে। ওই চিন্তা করে উনি বলছেন যে এই যা তো যা, আমার মা আমি আমাকে চানাচুর দিছে কি তোকে দেওয়ার জন্য নাকি, যা বাড়িতে যা। এরকম ধমক দিয়ে উনি ওই বাচ্চাটাকে ভাগিয়ে দিয়েছেন। এরপর দেখলাম বাচ্চাটা কোথায় যেন চলে গেল। উনি আসলে এই বিষয়টা কোনো প্যারানরমাল ব্যাপার হতে পারে এরকম কিছু চিন্তাই করেন নাই। গ্রামের বাচ্চা কাচ্চা বাড়ি থেকে বের হয়ে হয়তো বা রাস্তায় কারো কাছে কিছু খাবার চেয়েছে, এটা উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন এবং মূলত যাতে ভবিষ্যতে এই বাচ্চা রাস্তাঘাটে মানুষের কাছে কিছু না চায় ওই চিন্তা করেই উনি চানাচুর দেন নাই। তাছাড়া বাচ্চাকে চানাচুর দিতে কোনো সমস্যা নেই। উনি বাড়িতে চলে আসেন, আর আস্তে আস্তে ওই চানাচুর উনি খেয়েও ফেলেছিলেন। আসলে ওনার ক্ষুধাও লেগেছিল, হাতে চানাচুর আছে, ওই চিন্তা করে খেতে খেতে বাড়িতে চলে আসছেন। ওনার ওয়াইফের জন্য আর কিছু আনেন নাই চানাচুর, আর এই বিষয়ে বাড়িতে কিছু বলেনও নাই। ওই দিন রাতের বেলা একটা অদ্ভুত ঘটনা ঘটে। যখন জাকারিয়া ভাইয়ের নানুর বাড়িতে জাকারিয়া ভাইয়ের বাবা আসছেন, রাতের বেলা যখন খাবার দেওয়া হয়, সকলে খেয়াল করেন যে ওনার বাবা অস্বাভাবিক রকমের খাবার খাচ্ছে আর অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। প্রথমত, ক্ষুধার্ত হিংস্র প্রাণী যদি হঠাৎ করে সামনে খাবার পায়, যেভাবে গোগ্রাসে গিলতে থাকে ঠিক সেভাবে, আর এত পরিমাণ খাবার খাচ্ছে যেটা অস্বাভাবিক। সকলের খাবার উনি একাই খেয়ে ফেলেন। এরপর উনি ঘুমাতে চলে যান। সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, জামাই এত খাবার খাইলো। তো যাই হোক, এই বিষয়ে কেউ কিছু বলে না আর কি। রাতের বেলা জাকারিয়া ভাইয়ের আব্বা আম্মা দুজন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ, মনে হলো কিছু পড়ে গেল। তো ওনার আম্মু উঠে ঘরের হারিকেনের আলোটা যখন একটু বাড়ালেন, তখন দেখতে পান যে জাকারিয়া ভাইয়ের আব্বু উনি খাট থেকে নিচে পড়ে গেছেন এবং অজ্ঞান হয়ে আছেন। এই অবস্থা দেখে জাকারিয়া ভাইয়ের আম্মু আর সবার ঘুম ভাঙান না, সবাইকে ডাকাডাকিও করেন না, শুধু জাকারিয়া ভাইয়ের নানিকে ডাক দিয়েছিলেন। তো যখন ওর নানি আসে, এসে দেখে জামাইয়ের এই অবস্থা, তখন কিছুক্ষণ পানি ছিটা দেওয়া হয়। এরপর ওনার আব্বুর জ্ঞান ফেরে, স্বাভাবিকভাবে বাকি রাতটা চলে যায়। এই যে চানাচুরের ঘটনা, এটা কিন্তু ওনার আব্বু কাউকে বলেন নাই, বা ওনার পরিবারের অন্য কেউ এই বিষয়টা বুঝতেই পারেন নাই। এই অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে ভৌতিক যে কোনো ব্যাপার রয়েছে এটাও কেউ বুঝতে পারেন নাই। তারা স্বাভাবিকভাবেই নিয়েছে যে এরকম তো হতেই পারে বিভিন্ন সময়। এরপর এরকম সমস্যা কিন্তু চলমান থাকে। 3-4 বছর এরকম সমস্যা চলছে। বিষয়টা এরকম যে উনি রাতের বেলা ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন। ওয়াশরুমের ভিতরে যাওয়ার পরও উনি জ্ঞান হারিয়েছেন। আবার ঘুমের ভেতরে খাট থেকে মেঝেতে পড়ে গিয়েছেন। এর থেকে বেশি কিছু হতো না, শুধু অজ্ঞান হয়ে যেতেন উনি। তাই ব্যাপারটা কেউ গুরুত্ব সহকারে দেখেন নাই, বিষয়টা স্বাভাবিকভাবেই দেখেছেন। তবে 3-4 বছর এমনভাবে চলার পর আস্তে আস্তে এর প্রকোপটা বাড়তে থাকে। তখন অজ্ঞান হওয়ার সাথে সাথে আরও অনেক ধরনের আচরণও দেখা যেত। ওনার মুখমণ্ডল বেঁকে যাচ্ছে, তারপর কোনো পশু জবাই করার পর যেরকম গোঙানির আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ উনি করছেন আর কি। হাত পা মাটিতে আছড়াচ্ছেন, খিচুনি হচ্ছে শরীরে, এরকম হচ্ছে। তখন বিষয়টা সকলে বুঝতে পারে যে এটা স্বাভাবিক কিছু না। বলে রাখা ভালো, জাকারিয়া ভাইয়ের বড় মামা, যার নাম হাবিবুল্লাহ, উনি আবার মাওলানা। জাকারিয়া ভাইয়ের বাবার ব্যবসা দেখাশোনার জন্য জাকারিয়া ভাইয়ের বাবা এই জাকারিয়া ভাইয়ের মামাকে দায়িত্ব দিয়েছিলেন, যার সুবাদে ওনার মামা ওনাদের সাথেই থাকতেন। তো যখনই জাকারিয়া ভাইয়ের বাবার এরকম সমস্যা হতো, তখন মামা কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিলে স্বাভাবিক হয়ে যেতেন। তবে সবচেয়ে কার্যকর যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে
জমজমের পানি। জমজমের পানি ওনার শরীরে ছিটিয়ে দিলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই নাকি উনি স্বাভাবিক হয়ে যেতেন। তবে স্বাভাবিক হওয়ার পর উনি কিছুই বলতে পারতেন না যে এতক্ষণ কি হয়েছে। উনি বলতেন যে আমি তো ঘুমিয়েছিলাম, আর আমি তো অবাক, এত রাত্রে তোমরা সবাই আমার এই ঘরের ভিতরে কি করো। ওনার ওয়াইফকে বলতেন যে এই এত লোক কেন ঘরের ভিতরে, আমরা না ঘুমাইছিলাম, কি হয়েছে। তখন ওনাকে বলা হতো যে এরকম এরকম ঘটনা, তুমি তো অজ্ঞান হয়ে গেছিলা। তখন উনি বলেন কই, আমি তো কিছু দেখি না, আমি তো ঘুমাচ্ছিলাম। একটা পর্যায়ে ওনার বাবা মানে জাকারিয়া ভাইয়ের বাবা কোনো একটা সময় এসে এই চানাচুরের ঘটনাটা জাকারিয়া ভাইয়ের আম্মুকে বলেছিলেন। বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছে, ওনারা আসলে কোনো কিছুর উৎস খুঁজে পাচ্ছেন না যে এই সমস্যার শুরুটা কবে থেকে। তো এরকম কথা বলতে বলতে একটা পর্যায়ে এসে জাকারিয়া ভাইয়ের বাবার এই বিষয়টা মনে পড়ে। তো এভাবেই চলছে, কিন্তু এভাবেই চলছে। ওনারা রুকিয়া করেন, এটা সেটা, জিন হাজির হয়, জিন হাজির হওয়ার পর এটা সেটা চায়, সেটা দেওয়াও হয়, কিন্তু কথা রাখে না, কথার পর খেলাফ করে। এটা যে খুব বেশি হচ্ছে বিষয়টা এরকম না, মাসে একবার হতো, খুব বেশি হলে 2 বার হতো, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই বিষয়টা একদম স্বাভাবিক হয়ে যেত। অনেকে মনে করেছিলেন যে তার হয়তোবা মৃগী রোগে ধরেছে। মৃগী রোগ হলে কিন্তু এই ধরনের সমস্যা হয়, এই টাইপের হয় আর কি। এই জন্য বড় ধরনের কোনো চিকিৎসা করানো হয় না। চিন্তা করছে মৃগী রোগ তো আসলে সহজে ভালো হয় না, এইভাবেই চলতে থাকে। পানি বা অন্যান্য বেশ কিছু বিষয়ে একটু সতর্ক থাকতে হয়, এই আর কি। 2008 কি 10 সাল তখন শুরু হয় মূলত প্রধান সমস্যা। তখন জাকারিয়া ভাইয়ের বয়স 7 কি 8 বছর। তখন এই সমস্যার প্রকোপ অনেকটাই বেড়ে যায়। তখন মাসে 1-2 দিন না বা 1-2 বার না, তখন বিষয়টা এরকম হয় যে প্রতি সপ্তাহে এরকম হতে থাকে, 1 থেকে 2 দিন এরকম হতে থাকে। বিশেষ করে ওনার বাবা যখন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেন, তো ব্যবসা বাণিজ্য করতেন, চিন্তা ভাবনা তো থাকাটাই স্বাভাবিক, পেরেশানি তো থাকবেই। তখন নাকি সমস্যাটা খুব বেশি হতো। তখন দেখা যেত যে ওনার বাবা নিজেই নিজের ক্ষতি করতে চাইতেন। ঘুমানোর সময় জাকারিয়া ভাইয়ের আম্মুর ওড়না জাকারিয়া ভাইয়ের আম্মু যখন ঘুমিয়ে যেতেন তখন তো ওনার সেন্স থাকতো না। তখন কি করতেন, ওই জাকারিয়া ভাইয়ের আম্মুর ওড়নাটা নিয়ে নিজের গলায় পেঁচিয়ে এক হাত দিয়ে এক পাশে টান দিয়ে ধরতেন, আর এক হাত দিয়ে অন্য পাশে টান দিয়ে ধরে উনি মারা যেতে চাইতেন। যখন গোঙানির শব্দ হতো তখন ওনার আম্মুর ঘুম ভেঙে যেত, মানে জাকারিয়া ভাইয়ের আম্মুর ঘুম ভেঙে যেত। তখন উনি এটা দেখে চিৎকার চেঁচামেচি করতেন, উনি এটাকে ছাড়ানোর চেষ্টা করতেন। এভাবে অনেকবার উনি এটা করেছেন। শুধু তাই না, বালিশ নিজের মুখের উপরে চাপা দিয়ে রেখেছেন, জোরে চাপ দিয়েছেন যে মারা যাবেন, এরকম অবস্থা আর কি। আবার ঘুমের মাঝে দৌড় দিয়ে বাসার বাইরে চলে যেতে চাচ্ছেন। তো এরকমটা হতো, কিন্তু মাঝে মাঝে দম আটকে আসতো, ছটফট করতেন, ওনার আম্মুর ঘুম ভেঙে যেত। ওনার আম্মু সবাইকে ডাকতেন, চিৎকার দিয়ে ডাকতেন। আর তখন জাকারিয়া ভাইয়ের বড় ভাইও আছে, তারপরে ওনার বড় মামা, ছোট মামা, সবাই মিলে ওনার বাবার ব্যবসার কাজে সাহায্য সহযোগিতা করতেন। মূলত ওনার বাবার পাঞ্জাবির পাইকারির ব্যবসা ছিল আর কি। তো এই বিষয়গুলো আসলে ওনারা অনেকটাই অভ্যস্ত হয়ে যাচ্ছেন এই সমস্যার সাথে। তো ওনারা এগুলো করে করে এই সমস্যা থেকে সাময়িকভাবে ছাড়াতেন। যখন এই সমস্যা শুরু হতো তখন মনে হতো যে ওনার আব্বুর শরীরে 5 থেকে 7 জন মানুষের শক্তি চলে এসেছে। তো এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে। তো যেহেতু প্রতিনিয়ত চলছে, উল্লেখযোগ্য কিছু রাতের ঘটনা আমরা বর্ণনা করতে পারি। যে ওনার আব্বু স্বভাবতই একটু দেরি করে বাসায় ফিরতেন, ব্যবসার কাজ করতে করতে আসলে দেরি হয়ে যেত। একদিন রাত 12টার দিকে ওনার আব্বু বাসায় আসেন, সাথে ছিল বড় একটা বাজারের ব্যাগ, এবং ব্যাগ ভর্তি বড় বড় কিছু মাছ, কিছু চিংড়ি মাছ ছিল, যেটা সাইজ ছিল তুলনামূলকভাবে অনেক বড়, কয়েকটা মাছে 1 কেজি হয়ে যাবে এরকম সাইজের চিংড়ি আর কি। আবার 4টা ইলিশ মাছ ছিল, যার প্রতিটির ওজন ছিল 1.5 কেজিরও বেশি, 2 কেজির কম, এরকম আর কি। স্বাভাবিকভাবেই এত বড় বড় মাছ দেখে জাকারিয়া ভাইয়ের আব্বুকে জিজ্ঞেস করেন যে কোনটা কত টাকা দিয়ে নিয়েছ। তখন আব্বু খুব গম্ভীরভাবে উত্তর দেন, তোমার এত কিছু জানতে হবে না, একজন উপহার হিসেবে এগুলো দিয়েছে, রেখে দাও। তখন ওনার আম্মু কিছুটা অস্বাভাবিক বোধ করলেও আর কিছু জিজ্ঞেস করেন না। রাত বেশি হয়ে যাওয়ার কারণে মাছগুলো ফ্রিজে রেখে দেন, পরের দিন কাটবেন ওই চিন্তা করেছেন। এই ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর সবাই যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন জাকারিয়া ভাইয়ের আম্মুর চিৎকার সকলের ঘুম ভাঙে।
সকলের বুঝতে দেরি হয় না যে আবারও জাকারিয়া ভাইয়ের বাবার উপর কোনো সমস্যা সৃষ্টি হয়েছে। আর সবাই তো এই বিষয়টা তো অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছেন। প্রতি রাতে এরকম একটা প্রস্তুতি নিয়েই ঘুমাতেন যে যে কোনো সময় ওনার আম্মু চিৎকার করবেন, ডাকাডাকি করবেন, সকলে যেতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে। তো এরকম তো চলছিল। তো যখন ওনারা সবাই গিয়েছেন তখন গিয়ে দেখা যায় যে জাকারিয়া ভাইয়ের আম্মুর ওড়না দিয়ে ওনার বাবা গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করছেন, ওনার আম্মু ছাড়ানোর চেষ্টা করছেন আর চিৎকার করছেন। ওই সময় ওনার মামা আমল করা শুরু করেছেন এবং ফু দিচ্ছেন। ফু দিতে দিতে হঠাৎ করে জাকারিয়া ভাইয়ের বাবা লাফ দিয়ে উঠেছেন এবং দরজার দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। সবাই মিলে তাকে আটকে ফেলেন। এরপর 4-5 জন মিলে ওনাকে চেপে ধরেন আর ওনার মামা রুকিয়া করতে থাকেন। একটা পর্যায়ে হঠাৎ করে জাকারিয়া ভাইয়ের বাবার ভেতর থেকে ওই চিন্তা বলে ওঠে, এই থাম থাম, এগুলো বন্ধ কর, আমার কথা শোন, আমি যা বলি সেটা শোন। তখন জাকারিয়া ভাইয়ের মা বলছে, আচ্ছা কি বলবি বল, কি শুনবো বল। তখন সকলে বুঝে গেছেন যে আসলে এইটা ওই দুষ্টু জিনেরই কাজ। তখন নাকি বলে যে তাহলে আমাকে ছাড়, তারপর আমি বলছি। সকলে ছেড়ে দেন। তখন জাকারিয়া ভাইয়ের বাবা উনি বিছানার উপর আসন দেওয়ার মতো করে বসেছেন এবং বলেন যে এই যে মাছগুলো আমি দিছি উপহার হিসাবে, ওগুলো আন সামনে। তখন সকলে বুঝে গেছেন যে ও এই তাহলে ঘটনা, রাতের বেলা এই মাছগুলো আসলে ওই দুষ্টু জিনি দিয়েছে উপহার হিসাবে। প্রথমে মাছগুলো দিতে ওনারা আসলে রাজি ছিলেন না, না জানি কোন একটা সমস্যা হয়। তারপর ফ্রিজ থেকে মাছগুলো বড় একটা বোলের মধ্যে মানে গামলার মধ্যে সাজিয়ে এনে দেয়া হয়। তখন কি করে জাকারিয়া ভাইয়ের বাবার ভেতরে থাকা ওই অশরীরীটা জাকারিয়া ভাইয়ের বাবার শরীর দিয়েই হাত দিয়ে একটা একটা করে মাছ দেখাচ্ছে, এই দেখ এই মাছগুলো আমি উপহার হিসাবে দিছি, এত বড় বড় মাছ কখনো দেখছিস তোরা, এভাবে বলছে আর বিশ্রীভাবে হাসছে। কথা বলতে বলতে সকলে খেয়াল করেন যে জাকারিয়া ভাইয়ের বাবা একটা চিংড়ি মাছ নিয়ে তার উপরের খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন আর মাছের পাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছেন। রান্না করার আগে যেভাবে মাছ কেটে পরিষ্কার করা হয় ঠিক সেভাবে উনি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন। তো পরিষ্কার করার পর হঠাৎ করে একটা মাছ উপর দিকে ছুঁড়ে মারেন। ছোড়ার পর মুখটা হা করে ফেলেন, মনে হচ্ছে ওনার মুখটা স্বাভাবিক থেকে বেশ বড় হয়ে গিয়েছে। সরাসরি ওই মাছটা ওনার মুখের ভেতরে গিয়ে পড়ে, ওনার মুখের ভেতরে চলে যায়। দিব্যি সেই কাঁচা মাছটা সবার সামনে চিবিয়ে খেয়ে একটা ঢেকুর তোলে আর অনেক জোরে জোরে হাসতে থাকে। ওই সময় ওনার বড় মামা ওনার বাবার কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে কি যেন আয়াত পাঠ করার কিছুক্ষণের মধ্যেই ওই দুষ্টু জিনটা ওনার বাবাকে ছেড়ে চলে যায়। ওনার বাবা অজ্ঞান হয়ে পড়ে। প্রতিবারের মতোই 2 থেকে 3 মিনিট পর তার জ্ঞান ফেরে। ওই সময় রাতের বেলা সামনে এতগুলো মাছ দেখে উনি তো বেশ অবাক হয়ে যান, বলতে থাকেন কি ব্যাপার, এই মাছ আমার সামনে কেন, আর রাত বাজে 4টা, তোমরা এখনো ঘুমাও নাই, রুমের মধ্যে কি করো? তখন ওনারা সবাই বলেন যে আচ্ছা বাবা বলো তো তুমি কোথায় ছিলে এতক্ষণ? জবাব উত্তর দেন, আমি তো ঘুমাইছিলাম। তখন আর এই বিষয় নিয়ে কথা কেউ বাড়ান না, সকলে যে যার ঘরে চলে যান আর কি। জাকারিয়া ভাইও উনি ওনার ঘরে চলে যান। এইভাবেই কিন্তু দিন কেটে চলছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কতটা যন্ত্রণাময় একটা সময়। এবার আরও একটা রাতের ঘটনা আমরা বর্ণনা করতে পারি। কোনো এক বিশেষ উপলক্ষে পরিবারের সবাই নানু বাড়িতে যাবেন বেড়াতে। তো ওনার বাবার ব্যবসায়িক কাজের জন্য বেশিরভাগ সময় রাতের বেলাতে নানু বাড়ি যাওয়া পড়তো। কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দূরত্ব খুব বেশি না, আর যাতায়াতে আসলে সমস্যা হতো না। তো সেদিনও রাত 9টার দিকে ওনারা রওনা হয়েছেন সিএনজিতে করে। তো নানা বাড়ি যাওয়ার পথে রাজেন্দ্রপুর নামে একটা বাজার পড়ে, সেখানকার মিষ্টির নাকি বেশ নাম ডাক রয়েছে কেরানীগঞ্জ জুড়ে। সেই রাজেন্দ্রপুর বাজার পার করার সময় হঠাৎই ওনার বাবা বলতে শুরু করে, শ্বশুরবাড়ি যাচ্ছি, মিষ্টি ছাড়া যাব না। তো জাকারিয়া ভাইয়ের আম্মু প্রথমে মানা করে যে না এখন লাগবে না, রাত হয়ে গেছে, আমরা এখন আর না নামি, মিষ্টির কোনো দরকার নাই। সাথে সাথে ওনার বাবার কণ্ঠটা পরিবর্তন হয়ে যায়। মানুষ যেভাবে জিকির করে আল্লাহ 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 এভাবে জিকির করে না, একটানা জিকির করে, ঠিক ওইভাবে উনি বলতে থাকেন মিষ্টি নেব মিষ্টি নেব মিষ্টি নেব, মিষ্টি ছাড়া যাবো না মিষ্টি ছাড়া যাবো না, এইভাবে জিকিরের মতো করে এগুলো বারবার বলেই যাচ্ছেন। তো ওনার বাবার আচরণ যখনই ওনারা দেখেছেন সিএনজির মধ্যে বসে, বুঝতে পেরেছেন যে এইবার আবার তার উপর আসর করেছে। আর বারবার উনি এই চলন্ত সিএনজি থেকে লাফ দেওয়ার চেষ্টা করছেন। ওনারা তো সিএনজি এলাকায় বলেছেন কোনোভাবেই যেন সিএনজি না থামানো হয়। আর সবাই মিলে
বাবাকে জড়িয়ে জড়িয়ে ধরে রেখেছেন আর কি। যে যা দোয়া দরুদ জানেন পাঠ করছেন। সিএনজির মধ্যে তো আসলে খুব বেশি লোক নাই, কয়েকজন মাত্র। কোনো এক কারণে ওই সময় বড় মামা জাকারিয়া ভাইয়ের নানু বাড়িতেই অবস্থান করছিলেন। তো তাকে যখন এই বিষয়ে জানানো হয় তখন উনিও আরও বেশ কয়েকজনকে ফোন দেন, কারণ একা একা এই সমস্যার সমাধান করা যাবে না। মোটামুটি এই সমস্যার সমাধান করা হয়, কিন্তু একটা ব্যাপার হয় কি যে ওনার বড় মামা তো যখন ফোন কল পান উনি আর বাড়িতে থাকেন নাই, উনি দ্রুত একটা বাইক নিয়ে এগিয়ে চলে আসছিলেন, কারণ সিএনজিতে বেশ বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। উনি এগিয়ে আসছিলেন, আসার পর উনি সিএনজিতে ওঠেন, উনি নানা রকমভাবে দোয়া দরুদ পড়েছিলেন। এরপর আস্তে আস্তে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়, এরপর মূলত রুকিয়া শুরু হয়। তো এরকম তো আসলে কতদিন চলবে এই সমস্যা, কতদিন? একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন তো এইভাবে চলতে পারে না। তো এই যে বড় মামা হাবিবুল্লাহ, ওনার একজন শিক্ষক ছিলেন, তিনি বেশ ভালো একজন রাকি ছিলেন। তার সাথে এই বিষয়ে যখন আলোচনা হয় উনি কিছু তেল পরা দেন, যে এই তেলটা যেন জাকারিয়া ভাইয়ের বাবার নাকে, কানে, চোখের উপর দেওয়া হয় এবং 2 কানে আঙ্গুল দিয়ে যেন আটকে রাখা হয় এবং কিছু দোয়া পাঠ করার কথাও বলা হয় আর কি। তো মামা সেই অনুযায়ী তার কার্যক্রম শুরু করতে সেই জিনটির শুরু হয় আত্মচিৎকার এবং বলতে থাকে, চুপ কর চুপ কর, আমার কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না, ছাড় ছাড়, আমাকে ছাড়, আমি চলে যাব চলে যাব। তো বলে রাখা ভালো, এই রকম প্রতিশ্রুতি এই দুষ্টু জিনটি অনেকবার দিয়েছে। চাওয়া অনুযায়ী আস্ত গরু, আস্ত খাসি, হালি হালি মুরগি, কালো মোরগ, কলা, রুটি দফায় দফায় কম করে হলেও 15বারেরও বেশি দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকবার সে কথার বরখেলাপ করত। তাই বলা হয় যে আর কোনো ছাড়াছাড়ি নেই, একে আর ছাড়া যাবে না। সারা রাত জাকারিয়া ভাইয়ের বাবার শরীরই ভর করেছিল। পরের দিন জোহরের নামাজের আগে এই হাবিবুল্লাহ মামার ওস্তাদ নানা বাড়িতে আসেন। উনি কিছু রুকিয়া করে বলেন যে আজকে এটা ছাড়াছাড়ি নাই কোনোভাবেই, খুব জ্বালাতন করছে, আজকে এটাকে বোতলে বন্দি করব। তো উনি জিজ্ঞেস করেন যে আচ্ছা, তোমাদের মাঝে কারো কি তুলা রাশি আছে? সৌভাগ্যক্রমে এই জাকারিয়া ভাইয়েরই তুলা রাশি। তো উনি জানান যে জাকারিয়া ভাইয়ের মাধ্যমেই এই জিনটাকে বোতল বন্দি করা হবে। জাকারিয়া ভাইকে অজু করিয়ে ওই হুজুরের সামনাসামনি বসানো হয়। হুজুর একটি পান পাতা নিয়ে তার মাঝে কিছুটা সরিষার তেল মেখে দেয় এবং ওনাকে বলেন, মানে জাকারিয়া ভাইকে বলেন যে এটা 2 হাত দিয়ে ধরে যেন জাকারিয়া ভাই ওনার মুখের সামনে ধরে রাখেন, যাতে করে ওনার চোখ, নাক, মুখ এগুলো পান পাতা দিয়ে ঢাকা থাকে। তো তার কথা মতো কাজ করার পর ওই হুজুর জিজ্ঞেস করেন জাকারিয়া ভাইকে যে জাকারিয়া ভাই কিছু দেখতে পারছেন কিনা। হঠাৎ করে জাকারিয়া ভাই খেয়াল করেন এই পান পাতার ভেতরে এক অপার্থিব জগৎ ভেসে উঠেছে। মনে হচ্ছে টেলিভিশনে আমরা যে বিভিন্ন জিনিস দেখি না, ওই রকম কিছু একটা জিনিস ভেসে উঠেছে। এরপরে মনে হলো উনি ওই দৃশ্যের মধ্যে ঢুকে গেছেন, উনি বাইরের ইনস্ট্রাকশনগুলো শুনতে পাচ্ছেন, কিন্তু উনি একটা অন্য জগতে রয়েছেন। উনি দেখতে পান যে সামনে কিছু একটা আলোর মতো জ্বলছে। তখন উনি বলেন যে আমি সামনে একটা আলোর মতো জ্বলা দেখতে পাচ্ছি। তখন ওই হুজুর বলেন যে আস্তে আস্তে তুমি ওই আলোর দিকে হেঁটে যাও। তো উনিও যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন এক অদ্ভুত জগতে, অথচ উনি কিন্তু বসে আছেন। উনি নিজেও বুঝতে পারছেন উনি বসে আছেন, কিন্তু উনি আবার হেঁটেও যাচ্ছেন। উনি আস্তে আস্তে যখন ওই আলোর কাছে যান, গিয়ে দেখেন অনেক পুরনো আর বেশ মোটা আকৃতির একটি গাছ। গাছটা যে আসলে কি গাছ এটা উনি চেনেন না। সেই গাছের একটি ডালে একটি পাখি বসা। তবে পাখিটি আসলে কোন জাতের পাখি এটা উনি চিনতে পারেন না। তো হুজুরকে জানান যে আমি এরকম একটা পাখি দেখছি। তখন হুজুর বলেন যে ওই পাখিটাকে সালাম দাও, সালাম দিয়ে নিচে আসার অনুরোধ করো এবং নিচে আসার পর তাকে জিজ্ঞেস করবে আশরাফুল নামক কোনো জিনকে এই পাখিটা চেনে কিনা। পাখিটিকে সালাম দেওয়ার পর বলা হয় যে আপনি নিচে আসেন। পাখিটা নাকি উড়ে উড়ে নিচে নেমে আসে এবং একটা মানুষের আকৃতি নেয়, স্বাভাবিক একটা মানুষের আকৃতি যেরকম ওই রকম। এবং আশরাফুল নামক জিনের কথা বলার পর ওই অবয়বটা জানা যায়, হ্যাঁ আশরাফুলকে আমি চিনি। এরপর হুজুর বলছেন যে তুমি ওকে বলো যে আশরাফুল কোথায় আছে তোমাকে দেখিয়ে দিতে। এরপর ওই অবয়বটা হাঁটতে থাকে আর জাকারিয়া ভাইও ওই জগতে তার পিছনে হাঁটছেন। কিছু দূর হাঁটার পর নাকি এই জাকারিয়া ভাই আশরাফুলের দেখা পান।
তো হুজুর বলেন যে আশরাফুলের দেখা পেয়েছো, এখন আশরাফুলকে তোমার বাবার সব কথা খুলে বলো। এরপর সব কথা খুলে বলা হয় এবং আশরাফুল জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে এখানে। তখন এই জাকারিয়া ভাই বলেন যে আমাকে শহীদ হুজুর পাঠিয়েছেন। আশরাফুল যখনই এই শহীদ হুজুরের কথা শোনেন, খুব ভালোভাবে অত্যন্ত বিনয়ের সাথেই মূলত এই বিষয়টা সমাধান করার প্রতিশ্রুতি দেন এবং বলেন যে তুমি এখানে দাঁড়াও, একটু সময় দাও, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। এটাও জাকারিয়া ভাই কিন্তু বলছেন যে আশরাফুল বলল যে খোঁজ খবর নিতে গিয়েছে, আমাকে জানাবে। অল্প সময়ের মধ্যেই, হয়তো 1 মিনিট 2 মিনিটের মধ্যেই নাকি আশরাফুল আবার ফেরত আসে, এসে বলে চলো তোমাকে সাথে নিয়েই এবং আমার আরও কিছু সঙ্গী সাথীদেরকে নিয়েই ওই দুষ্টু জিনটার কাছে যাব এবং তাকে বন্দি করব। এইভাবে তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত গুহার সামনে চলে আসে। মনে হচ্ছিল যে এগুলো তার চোখের সামনেই ঘটছে, মানে এই জাকারিয়া ভাইয়ের চোখের সামনেই ঘটছে। সেই গুহার মধ্যে ওনারা নাকি ঢোকেন। ঢোকার পর দেখা যায় ভয়ঙ্কর এক অবয়ব, যার শরীরের আকৃতিটা অনেকটা মানুষের মতো হলেও তার মুখের আকৃতিটা ছিল জঙ্গলি শূকরের মতো। তার হাত পায়ের অংশ মানুষের মতো হলেও আমাদের হাতের যে আঙ্গুল বা পায়ের যে আঙ্গুলগুলো, এই জায়গাটা ছিল শূকরের হাত পায়ের নিচের অংশ যেরকম খুরের মতো থাকে ওই রকম। এই আশরাফুল এবং তার সঙ্গী সাথীরা যখন ওখানে গিয়েছিল তখন তাদের সাথে একটা করে চাবুক ছিল। ওখানে যাওয়ার পর ক্রমাগত এরা চাবুক দিয়ে ওটাকে আঘাত করতে থাকে। ওই অবয়বটি ওই সময় একা ছিল, সে অসহায়ের মতো এদের হাতে মার খাচ্ছিল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। হুজুর জিজ্ঞেস করছিল যে জাকারিয়া তুমি এখন কি দেখছো? তখন জাকারিয়া ভাই কি দেখছেন এটা বলছিলেন। তখন নাকি হুজুর এই জাকারিয়া ভাইয়ের সামনে একটি বোতল তুলে ধরেন এবং বলেন যে এটা নাও আর এটা আশরাফুলের হাতে দাও, আর এটার মধ্যেই ওটাকে বন্দি করে রাখতে বলো, আর এটার মধ্যে আশরাফুলকে বলবা কিছু খাবার দিয়ে দিতে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে জাকারিয়া ভাই হাত দিয়ে সেই বোতলটি নেন এবং এই বোতলটি আবার আশরাফুলকেও দিতে সক্ষম হন। সকলের সামনে ওই বোতলটা ভ্যানিশও হয়ে যায় জাকারিয়া ভাইয়ের হাত থেকে। তার মানে হচ্ছে এই জগৎটা ভিন্ন, এই বোতলটা ভিন্ন একটা জগতে চলে গিয়েছে। তো একটা পর্যায়ে জাকারিয়া ভাই দেখেন যে এই অবয়বটা ধোয়ার মতো হয়ে ওই বোতলের মধ্যে ঢুকে গিয়েছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে আশরাফুল এবং তার সঙ্গী সাথীরা কি ওই দুষ্টুকে ওই বোতলের মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছে? তখন জাকারিয়া ভাই বলেন যে হ্যাঁ, সক্ষম হয়েছে, সবকিছু ঠিকঠাক মতোই করা হয়েছে, আপনি যেভাবে বলেছেন। এরপর ওই হুজুর বলেন যে আশরাফুল এবং তার সঙ্গী সাথীদেরকে সালাম জানাও। সালাম জানানোর সাথে সাথে নাকি সবকিছুই যেন ধুলোর সাথে মিশে গেল, ভ্যানিশ হয়ে গেল। তখন এই জাকারিয়া ভাই তার চোখের সামনে একটা পান পাতা দেখতে পাচ্ছিলেন, মানে একদম উনি স্বাভাবিক জগতে ফেরত আসছেন। তখন হুজুর আস্তে আস্তে পান পাতাটা ওনার মুখের সামনে থেকে সরিয়ে নেন এবং বলেন আলহামদুলিল্লাহ, ওই দুষ্টুকে আমরা বন্দি করতে সক্ষম হয়েছি। সবাই কিন্তু পাশেই ছিল, আর ওনার বাবাও কিন্তু পাশেই শুয়েছিল, জাকারিয়া ভাইয়ের বাবা। সবাই ধারণা করেছিলেন যে ঝামেলা মনে হয় এখানেই শেষ, কিন্তু না, ঝামেলা আগের থেকে আরো বেশি শুরু হয়ে গেল। আগে তো সপ্তাহে 1-2 দিন এই সমস্যা হতো, এখন প্রতিদিনই কয়েকবার করে সমস্যা হচ্ছে। আর ভয়ঙ্কর ধরনের আচরণ করত ওনার বাবা, কখনো হাসতো, কখনো কান্নাকাটি করতো, নিজের ক্ষতি করতে চাইতো, আর পরিবারেরও বিভিন্ন ধরনের ক্ষতি সে করা শুরু করে দেয়। আর খুব শিশুসুলভ আচরণ ওনার মধ্যে বেড়ে যেতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য প্রায় 15 থেকে 20 জন হুজুর, ফকির, কবিরাজকে দেখানো হয়, কোনো কাজই হয় না। তখন একজন পরামর্শ দেন যে ওনাকে হজে পাঠানোর জন্য। আর একজন হুজুর বলেছিলেন যে মূলত যেই জিনটাকে বন্দি করা হয়েছে এর তো বয়স কম, একে বন্দি করার পর ওর পরিবারের সদস্যরা আক্রমণ করেছে, একের পর এক সে আক্রমণ করেই যাচ্ছে। এই জন্য এই সমস্যাটা আসলে ভালো হচ্ছে না। 2017 সালে ওনার বাবাকে আল্লাহ হজের জন্য কবুল করেন, উনি হজ পালন করেন। আল্লাহর অশেষ রহমতে এই হজের ওসিলায় ওনার বাবার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি রিপন, এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার দুঃসম্পর্কের মামার বাড়ির ওইদিকে। এটা ছিল কালীগঞ্জের একটা প্রত্যন্ত গ্রামের নাম হচ্ছে তুষ ভান্ডার। তো সেখানে আমার দুঃসম্পর্কের একটা মামা থাকেন, তো তার কাছ থেকে আমার একটা শোনা ঘটনা। তো সেখানে একটা সেই কালীগঞ্জের তুষ ভান্ডারে একটা বিশাল বিল আছে। সেই বিলটার নাম হচ্ছে রক্তমুখী বিল। স্থানীয়রা বলে এই বিলের পানি নাকি মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই লাল হয়ে যায়, যার কারণে এই বিলের নাম হয়েছে রক্তমুখী বিল। তো রাসেল ভাই, ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় 25 বছর আগে। গ্রামের এক বিত্তশালী লোক ছিলেন, নাম হচ্ছেন জহিরুদ্দিন মণ্ডল। জহিরুদ্দিন সাহেবের খুব শখ ছিল যে পুরনো জিনিস সংগ্রহ করা। একবার এক নিলাম থেকে তিনি একটা প্রাচীন বিশাল পালঙ্ক কিনে আনেন। সেই পালঙ্কটা যখন তার বাড়িতে এলো, তখন থেকেই শুরু হলো সব অদ্ভুত সব কাণ্ড। আসলে ওই পালঙ্কটাই সমস্যায় ছিল সমস্ত কিছুর মূল। তো রাসেল ভাই, জহিরুদ্দিন সাহেবের একমাত্র ছিল হচ্ছে রফিক তখন তরুণ ছিল, ও মাঝামাঝি বয়সে। ওই পালংটা রফিকের ঘরে রাখা হলো। প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু 7 দিনের মাথায় রফিক খেয়াল করলো মাঝরাতে কেউ একজন তার বিছানায় পাশে এসে দাঁড়িয়ে থাকে। লম্বা এক নারী মূর্তি, যার চুলগুলো মেঝে পর্যন্ত ঝুলে আছে, কিন্তু তার কোনো পা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে তার কোনো পা নেই। মেয়েটা এতটাই সুন্দর যা বলার বাইরে। তো সেই রফিক ভাবলো সে হয়তো ভুলভাবে স্বপ্ন দেখতেছে, বা তার চোখের ভুলে বা হ্যালুসিনেশনের মাধ্যমে হয়তো বা সে দেখতেছে, বা তার মনের ভুল। সে কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারতেছে না যে একটা সুন্দরী নারী মেয়ে তার পাশে এসে দাঁড়িয়ে থাকবে। কিন্তু পরের রাতে সে অনুভব করলো কেউ একজন তার বুকের ওপর বসে আছে। সে নিঃশ্বাস নিতে পারতেছে না। তার গলার কাছে কেউ একজন ধারালো নখ দিয়ে আঁচড় কাটতেছে। রাসেল ভাই, আসল রহস্যটা শুরু হয় যখন রফিক ওই পালঙ্কের নিচে একটা গোপন ডায়েরি খুঁজে পায়। সেখানে ছিল একটা ডায়েরি আর সেই পুরনো সোনার অলংকার। তো ডায়েরিটা ছিল ব্রিটিশ আমলের এক নীলকরের স্ত্রীর। তাতে লেখা ছিল কিভাবে তাকে এই পালঙ্কে আটকে রেখে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তো রাসেল ভাই, যখন সে এইভাবে নিয়মিত চলতেছিল, সে খুবই রফিক ট্রমায় চলে যায় এবং সে সারাদিন অসুস্থ থাকে। কিন্তু সে আসলে বাসায় কাউকে যে বোঝাবে বা বলবে এটাও পারতেছিল না। তা এরপর থেকে আসলে পুরো মণ্ডল বাড়ি আস্তে আস্তে অশুভ ছায়াতে যেন সবাই আচ্ছানিত হয়, সবার কাছে পৌঁছে যায়, বা সেই অশুভ ছায়াটা সবাইকে ধীরে ধীরে আগ্রহগ্রস্ত করে। তো মাঝরাতে একদিন উঠোনের কোনো এক অদৃশ্য চাবিকের শব্দ শোনা যেত। গোয়াল ঘরের গরুগুলো ভয়ে চিৎকার করতে লাগলো। তো জহিরুদ্দিন সাহেব ভয় পেয়ে একদিন তিনি তার ছেলে এবং তার বাড়ির আশেপাশে সবাই কথা শোনার পর জহিরুদ্দিন সাহেব খুবই বিষয়টা নিয়ে ভয় পান এবং তিনি ভয় পেয়ে একজন তান্ত্রিককে ডাকেন। সেই তান্ত্রিক যখন বাড়িতে ঢুকলেন, তিনি থমকে দাঁড়িয়ে বললেন, এই বাড়িতে জীবন্ত কেউ নেই, সবাই মরে গেছে, শুধু সময়ের অপেক্ষা। তিনি এইভাবে সবাইকে ভয়ে দেখালেন যে আপনারা কিভাবে আছেন এখানে, আপনারা তো আমাকে না ডাকলে আপনারা আর কিছুদিনের পরে আপনাদেরকে পাওয়াই যেত না, আপনারা সবাই মারা পড়তেন। তো ঠিক সেদিন রাতে কালীগঞ্জের ওই গ্রামে এক ভয়াবহ ঝড় শুরু হয়। বৃষ্টির শব্দ ছাপিয়ে মণ্ডল বাড়ি ভেসে আসতে লাগলো অমানসিক চিৎকার। গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেল, কিন্তু তারা বাড়ির সীমানার ভিতরে ঢুকতে পারতেছিল না। মনে হচ্ছিল এক অদৃশ্য দেয়াল তাদের আটকে দিয়েছে। তো জানালা দিয়ে তারা দেখলো রফিক ওই পালঙ্কের উপর শুয়ে আছে, আর তার চারপাশে দিয়ে নীল আগুনের শিখা জ্বলতেছে। সেই লম্বা চুলের সুন্দরী নারী মূর্তিটি রফিকের হাত ধরে টানতেছে। রফিক কাঁদতেছে, চিৎকার করতেছে, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে পালঙ্কের কাঠের সাথে মিশে যাচ্ছে। চোখের সামনে রফিকের শরীরটা কাঠের গুঁড়োর মতো ঝরে পড়তে লাগলো। তো সকালে যখন গ্রামবাসীরা সেই বাড়ির মধ্যে ঢুকতে পারলো, তারা দেখলো যে বাড়িটা একদম ফাঁকা। না আছে জহিরুদ্দিন সাহেব, না আছে রফিক, না আছে ঘরে কেউ। আর পালঙ্কটা অক্ষত পড়ে আছে, আর পালঙ্কের পায়ে লেগে আছে তাজা মানুষের রক্ত। তুষভান্ডারের মানুষ আজও বলে ওই পালঙ্ক নাকি এখনো কালীগঞ্জের কোনো এক পরিত্যক্ত ঘরে আছে, যে ওই ঘরে ঢোকে সে আর কোনোদিন ফিরে আসে না।
রাসেল ভাই, আমি জানি এই ঘটনাটা আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু জহিরুদ্দিন যখন তিনি তান্ত্রিককে নিয়ে আসেন এবং যখন সেই তান্ত্রিক বলে যে আপনারা কিভাবে বেঁচে আছেন, আপনারা তো আমাকে না দেখলে আমরা সবাই মারা পড়তেন। তো এটা বলার পর সেই তান্ত্রিক জহিরুদ্দিন এবং তার ছেলেকে রুকাইয়া করে, এবং রুকাইয়া করার পর যখন সেই তান্ত্রিক সেখান থেকে চলে যায়, তো চলে যাওয়ার পর সেই তান্ত্রিকের সাথে নাকি সেই নারী মূর্তি অভয়টার সাথে দেখা হয়, এবং সেই নারী মূর্তি সেই তান্ত্রিককে ধমক দিয়ে বলে যে তুই আজকে যা করলি সেটা ভালো করলি না, এর প্রতিশোধ আমি নিব। তো সত্যি সেই তান্ত্রিক আসলে খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং সেখানেই সেই নারী অবয়বটিকে আটকানোর চেষ্টা করে বা ধরার চেষ্টা করে বা বন্দি করার চেষ্টা করে, কিন্তু সেই নারী অবয়বটা এমনিতেই সে জহিরুদ্দিন এবং তার ছেলেকে তাবিজ বা রোকাইয়া করার কারণে তার কাছে যাইতে পারতেছে না অবয়বটি, নারী মেয়েটি। আর সেখানে আর তাকে এটা সাবধান করে আসতে গিয়ে সেই নারী অবয়বটি উপলব্ধি করলো যে তাকেও আটকাইতে চাচ্ছে এই কবিরাজ। তো এতে করে সেই নারী অবয়বটি এতটাই ক্ষিপ্ত হয়ে যায় সেই কবিরাজ বা তান্ত্রিকের ওপর, তো তিনি যখন বাসায় চলে যান তান্ত্রিক, তার পরিবারে শুরু হয় বিভিন্ন সমস্যা। তার বাচ্চা কাচ্চা, বউ, সবার উপর সেই অবয়বটা আবার শুরু করে দেয়, যেরকমটা জহিরুদ্দিন এবং রফিকের উপর পড়েছিল। তো পরবর্তীতে সেই তান্ত্রিকটা তার ছেলেপেলেদেরকে বাঁচানোর জন্য সেই অবয়বটাকে হাজির করে এবং তাকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু সে নারী অবয়বটা এতটাই শক্তিশালী ছিল যে তাকে তো সে বন্দি করতে পারেনি, বরং তার একটা ছোট বাচ্চা, কয়েক বছরের একটা ছোট বাচ্চা ছিল, সেই ছোট বাচ্চাটার প্রাণ নিয়ে নেয়। তো পরবর্তীতে সেই নারী অবয়বটি সেই তান্ত্রিককে ধমক দেয়, এটা শুধুমাত্র তোর সাথে আমার প্রথম খেলা, তুই যদি তোর এই তান্ত্রিকগিরি যদি বন্ধ না করিস, আমি তাহলে তোর এবং তোর পরিবারকে সবাইকে মেরে ফেলবো। তো পরবর্তীতে সেই তান্ত্রিকটা বুঝতে পারে যে আসলে এই নারী অবয়বটা বা এই জিনটার সাথে আসলে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়। পরে সে ক্ষমা চেয়ে নেয় এবং পরবর্তীতে সে বলে যে ঠিক আছে, আমি আর এগুলো করবো না। তো পরবর্তীতে সেই নারী অবয়বটা তাকে বলে যে জহিরুদ্দিন এবং তার রফিককে যেন যে রুকাইয়া করেছে তার সমস্ত কিছু যেন সে তুলে নেয়। তো পরবর্তীতে তান্ত্রিক সেই বাসায় যায় এবং যেখানে যেখানে সে রুকাইয়া করেছিল যেই পদ্ধতিতে সমস্ত কিছু তুলে নেয়, এবং তুলে নেওয়ার পরবর্তীতে সেই বাসাতে জহিরুদ্দিন এবং রফিকের সাথে চলে সেই নারী অবয়বটার এক লোমহর্ষক ঘটনা। পরবর্তীতে সেই নারী অবয়বটি অজানা একটা উদ্দেশ্যে সেই পরিবারের উপর, জহিরুদ্দিনের পরিবারের উপর চড়াও হয়ে যায় এবং পরবর্তীতে সেই তান্ত্রিক সহ সেই পরিবারের সকলকে সেই জমিদার বাড়িতে মেরে ফেলে। তো এটা আসলে মেরে ফেলার আগ মুহূর্তে গ্রামবাসীরা যখন লাঠিসোঁটা সেই বাড়িতে যখন প্রচুর পরিমাণ চিৎকার হচ্ছিল, তো এতে করে এলাকার গ্রামবাসী মানুষজন যখন সেই বাড়িতে উপস্থিত হয়, তখন তারা কোনোভাবেই সেই বাড়িতে ঢুকতে পারতেছিল না, এবং পরবর্তীতে যখন তারা সকালে ঢুকতে পারে তখন সেই বাসার আসলে কোনো কিছুই তারা দেখতে পাচ্ছিল না। দেখা যায় যে সেই বাসাটা কতবা প্রাচীন হয়ে গেছে, অথচ যেই বাসাটা ছিল গতকালে ছিল অনেক যাকযজ্ঞপূর্ণ একটা সুন্দর বাড়ি, অথচ এখন দেখলে মনে হচ্ছে যে বাড়িটা কত প্রাচীন। তো এর পরবর্তীতে সেই বাসাতে যে পালঙ্কটা ছিল সেটা স্টিল ছিল, তো ভয়ে আসলে সেই সুন্দর পালঙ্কটা কেউ নিতে সাহস পায়নি এবং সেটা সেখানেই ছিল, এবং অনেক দিন নাকি সেই পালঙ্কটা সেই বাসাতেই বাড়িতেই ছিল, এবং কালের পরিবর্তনে অনেক দিন পর তো সেই পালঙ্কটা হঠাৎ করে এলাকার মানুষ উপলব্ধি করে যে এটা সেখান থেকে উধাও হয়ে গেছে। তো তুষভান্ডারের মানুষ, সেখানকার মানুষ অনেকেই বিশ্বাস করে যে, এখনও বিশ্বাস করে যে এই পালঙ্কটা আসলে কোনো এক জায়গায় হয়তো আছে, আর যেখানে যদি কেউ মানুষের সংস্পর্শে যায় তাহলে সে নাকি আর ফিরে আসে না। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভয়ানক হয়েছে, কিন্তু এই ঘটনাটা আমার শোনা ঘটনা, আমার কাছে ভালো লেগেছিল, তাই আপনার কাছে শেয়ার করা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন
মোবারক হোসেন। মোবারক ভাই বর্তমানে ঢাকা থাকেন। মোবারক ভাই ছোটবেলা থেকেই ভৌতিক এবং অতিপ্রাকৃত বিষয়ে খুব কৌতূহলী ছিলেন। তিনি সবসময় এই ধরনের কোনো কিছু দেখার আশায় থাকতেন। এজন্য তিনি বহু জায়গায় গিয়েছেন, কিন্তু বেশিরভাগ সময়ই তিনি কিছুই দেখেননি বা কিছুই বোঝেননি। অর্থাৎ আমরা বলতে পারি যে বেশিরভাগ সময় তিনি বিফল হয়ে ফেরত এসেছেন। কিন্তু তার জীবনে একবারই একটা ঘটনা ঘটে, যে ঘটনার কারণে তিনি বুঝতে পেরেছেন যে এসব আদি ভৌতিক বা অতিপ্রাকৃত বিষয়ে কৌতূহল না থাকাটাই ভালো, কারণ মাঝে মধ্যে এসব কৌতূহল বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা সরাসরি মোবারক ভাইয়ের ঘটনায় চলে যাই। 2005 সালে মোবারক ভাই মাস্টার্সের ছাত্র ছিলেন। একদিন তিনি শুনতে পান তার খুব কাছের বন্ধু রেজার বাবা মারা গিয়েছে। রেজাদের বাড়ি ছিল সিলেটের কোন একটি প্রত্যন্ত গ্রামে। এই খবর শোনার পর মোবারক ভাই সবসময় রেজার সাথেই ছিলেন। রেজা যখন বাড়িতে রওনা দেবে তখন রেজা হঠাৎ করে মোবারক ভাইকে বলে বসে যে, মোবারক তুমি আমার সাথে চলো। মোবারক ভাই রেজার কথা ফেলতে পারলেন না। তিনি তার বন্ধুর দুঃখে ব্যথিত ছিলেন, তাই তিনি কোনো ডিসিশন ছাড়াই, কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই রাজি হয়ে যান। তিনি রেজার সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মোবারক ভাইরা যখন রেজাদের বাড়িতে পৌঁছায় তখন রাত 10টার মতো বাজে। ততক্ষণ পর্যন্ত রেজা ভাইয়ের বাবার লাশ সেখানেই ছিল। রেজা ভাই আসার পর দাফন করা হবে, এ ধরনের কথাবার্তা আগে থেকেই ঠিক করা ছিল। রেজা ভাইরা যখন পৌঁছান তখন এলাকার মানুষজন খুব দ্রুত রেজা ভাইয়ের বাবার জানাজা পড়ায় এবং তাকে কবর দিয়ে দেয়। মোবারক ভাই দেখতে পারেন যে রেজা ভাইদের পরিবারের সবার অবস্থাই খুব করুণ, সবাই খুব ভেঙে পড়েছে। প্রথম দিন এইরকম বিষাদময় জায়গায় মোবারক ভাই কারো সাথেই সেরকম ভাবে পরিচিত হতে পারেননি। তিনি তার ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ থাকার পর এক পর্যায়ে তাদের জন্য নির্দিষ্ট করে রাখা রুমে গিয়ে মোবারক ভাই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখতে পান সে বিষাদময় অবস্থা এখনো চারপাশে, সবাই খুবই মনমরা। রেজা তার আত্মীয় স্বজনদের সাথে ব্যস্ত, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হচ্ছে। 3 দিনের দিন একটা মিলাদের মতো অনুষ্ঠান করে তারা, সেই অনুষ্ঠান কিভাবে করতে হবে এসব বিষয় নিয়ে রেজা তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলছিল। মোবারক ভাই একটু লোনলি ফিল করেন, কারণ তার সেরকম কথা বলার কেউ নেই। আর বর্তমান অবস্থায় খুব সহজেই কারো সাথে যে পরিচয় হয়ে তার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যাবে সেরকম ঘটার সম্ভাবনা খুব কম। তাই তিনি একা একাই সেই বাড়ির চারপাশ ঘুরে বেড়াচ্ছিলেন। মোবারক ভাই লক্ষ্য করেন যে রেজা ভাইদের এই গ্রামের আশপাশটা একটু ভুতুড়ে, অনেক বড় বড় গাছ, চারপাশটা জঙ্গলের মতো। তিনি মাঝে মধ্যে সেই জঙ্গলের মধ্য দিয়েও হাঁটাচলা করছিলেন। তিনি দেখতে পান বিভিন্ন ধরনের গাছ সেই জঙ্গল জুড়ে। মোবারক ভাই হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই জঙ্গল পেরিয়ে রাস্তায় উঠে পড়েন। সেই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর মোবারক ভাই দেখতে পান একটা খাল চলে গেছে সেই রাস্তার মাঝ বরাবর, এবং সেই খালের উপর একটা কালভার্ট আছে। সময়টা এরকম ছিল যে সেই রাস্তায় চারপাশে তিনি কোনো মানুষ দেখতে পাচ্ছিলেন না। রাস্তাটা থেকে কালভার্টটা একটু উঁচু। তিনি হাঁটতে হাঁটতে সেই কালভার্টের উপরে ওঠেন। ওঠার পর তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়ান এবং তিনি লক্ষ্য করেন কালভার্টের অপর পাশে এক ভ্যানওয়ালা বসে আছে। এই লম্বা রাস্তায় একমাত্র ইনি
একজন মানুষ যাকে তিনি দেখতে পাচ্ছেন। তিনি কিছুক্ষণ সেই কালভার্টের উপর দাঁড়িয়ে থাকেন, তার ভালোই লাগতে থাকে। এক পর্যায়ে তিনি চিন্তা করেন সেই ভ্যানওয়ালার সাথে কথা বলবেন। তিনি সেই ভ্যানওয়ালার দিকে এগিয়ে যান। সেই ভ্যানওয়ালা মাথায় খুব ভালোভাবে মাফলার পেঁচিয়ে রেখেছিল, গলায়, মাথায়, মুখে। তাকে ঠিক ভালোভাবে চেনা যাচ্ছিল না। তো মোবারক ভাই একটু কৌতূহলী হয়েই তার সাথে কথা বলা শুরু করেন। তাকে প্রথমে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি এলাকার? এই কথা শোনার পর সেই ভ্যানওয়ালা মোবারক ভাইয়ের দিকে তাকান, কিন্তু তিনি কোনো উত্তর দেন না। ব্যাপারটা মোবারক ভাইয়ের কাছে একটু অড লাগে। তারপরও তিনি পিছু হটেন না। তিনি তার সাথে কথা বলবেন, কিছুক্ষণ সময় কাটাবেন, এটা তিনি চিন্তা করে এসেছেন। তাই সে কি মনে করলো সেটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। মোবারক ভাই আবার তাকে জিজ্ঞেস করেন, কি ভাই কথা বলেন না কেন? আমি আপনাদের এলাকায় ঘুরতে এসেছি। তো এক পর্যায়ে সেই ভ্যানওয়ালা শুধু হুম হুম এই টাইপের শব্দ করে কথাবার্তা চালাচ্ছিল। কথায় কথায় মোবারক ভাই জিজ্ঞেস করেন সেই ভ্যানওয়ালাকে, আচ্ছা ভাই আপনাদের গ্রামটা তো খুব ভৌতিক, চারপাশে এরকম জঙ্গল টঙ্গল, আপনাদের ভয় লাগে না? ভ্যানওয়ালা কোনো উত্তরই দেয় না। মোবারক ভাই সেই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে, ভাই আছে নাকি আশেপাশে কোনো ভৌতিক জায়গা, গেলে ভুটটুট দেখা যাবে? এই কথা শোনার পর, মানে এই কথা বলার পর মোবারক ভাই লক্ষ্য করেন সে ভ্যানওয়ালা খুব ধীরে ধীরে তার মাথাটা ঘুরিয়ে মোবারক ভাইয়ের দিকে তাকালো এবং এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। পরে এই প্রথম সে একটা বাক্য বলল, সেটা হচ্ছে, হ্যাঁ আছে, যাবেন? মোবারক ভাই একটু অবাক হন এবং একটু খুশিও হন যে না, ভদ্রলোক কথা বলা শুরু করছে, তার মানে কিছুক্ষণ সময় পাস করা যাবে। তখন মোবারক ভাই বলেন, হ্যাঁ যাব, চলেন। তখন সে ভ্যানওয়ালা তাকে বলে যে সে তাকে নিয়ে যাবে না। মোবারক ভাই বলেন, কেন নিয়ে যাবেন না কেন? আপনার তো এখানে কোনো লোকজনও নেই, আপনি তো এখানে বসেই আছেন, চলেন না। কতক্ষণ লাগবে যেতে? সেই লোক বলে, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট। তখন মোবারক ভাই সে ভ্যানওয়ালাকে বলে, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন, ভাড়া দিব, সমস্যা নেই। ভ্যানওয়ালা মাথা নাড়িয়ে না বলে। এক পর্যায়ে মোবারক ভাইয়ের একটু রাগ উঠে যায়। তিনি সেই ভ্যানওয়ালাকে বলেন যে আপনাকে 500 টাকা দিব, চলেন। এই 5 মিনিটের রাস্তায় আমি আপনাকে 500 টাকা দিব, আপনি আমাকে নিয়ে চলেন। তখন সে ভ্যানওয়ালা মোবারক ভাইকে চোখের ইশারায় সে ভ্যানে উঠতে বলল। মোবারক ভাই ভ্যানে উঠে বসলেন। সে ভ্যানওয়ালা তার ভ্যান চালাতে শুরু করলো। আনুমানিক 10 মিনিট পর মোবারক ভাইরা একটা জায়গায় এসে দাঁড়ালেন। মোবারক ভাই দেখতে পারেন যে জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে আগে হয়তো কোনো সময় মানুষ থাকতো, কারণ একটা ভাঙাচোরা টিনের বাড়ি দেখা যাচ্ছে এবং সে বাড়িটিকে ঘিরে মোটামুটি অনেক বড় গাছপালা এবং চারপাশ জঙ্গলের মতো হয়ে আছে। মোবারক ভাই সে ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন, এটা কি সেই জায়গা নাকি, ভূত দেখতে পাবো? মোবারক ভাই একটু মজাই করছিলেন। কিন্তু কিছুক্ষণ সেখানে দাঁড়াবার পর হঠাৎ করেই মোবারক ভাইয়ের পুরো শরীর কাঁটা দিয়ে ওঠে এবং তার মনে হচ্ছে তার ঘাড়ে প্রচন্ড চাপ। মোবারক ভাইয়ের কাছে হঠাৎ করেই পুরো পরিবেশটাই খুব অস্বস্তিকর মনে হচ্ছে। তিনি শারীরিকভাবে খুব পেইন ফিল করছেন। এক পর্যায়ে মোবারক ভাই টিকতে পারলেন না, তিনি ভ্যানওয়ালাকে বলেন যে চলেন, চলে যাই। ভ্যানওয়ালা তার ভ্যান ঘোরালো, মোবারক ভাই ভ্যানে উঠলেন। সেই ভ্যানওয়ালা ভ্যান চালাতে চালাতে মানে ভ্যান চালানো শুরু করলো এবং এক পর্যায়ে সে পিছনে ফিরে তাকিয়ে সেই মোবারক ভাইকে বলে, সেই ভ্যানওয়ালা বলছে, কি বুঝলেন কিছু? মোবারক ভাই এই কথার উত্তর দেন না, কারণ তিনি
শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করছেন, তাই তার পুরো কনসেন্ট্রেশন তার শরীরের দিকে। তিনি তাই ভ্যানওয়ালার এই কথায় কোনো উত্তর দেন না। এক পর্যায়ে সেই ভ্যানওয়ালা মরক ভাইয়ের সেই ফ্রেন্ড অর্থাৎ রেজা ভাইদের বাসার কাছাকাছি তাকে এনে নামিয়ে দেয়, এবং মরক ভাই যখন তাকে টাকা দিতে যান তখন সেই ভ্যানওয়ালা তাকে কিছু না বলেই ভ্যান উল্টো ঘুরিয়ে চলে যায়। মোবারক ভাই এই বিষয়টাতে একটু অবাক হন। মোবারক ভাই মনে করেন হয়তো এই ভ্যানওয়ালা এই রেজার পরিচিত, তাই হয়তো তার কাছ থেকে টাকা নেয়নি। সেদিন দুপুরবেলা খাওয়ার পর মোবারক ভাই রেজা ভাইয়ের স্থানীয় কিছু বন্ধুর সাথে এক জায়গায় যান, সেখানে তারা কিছুক্ষণ গল্পগুজব করেন। এরপর সন্ধেবেলা তারা বাসায় ফিরে আসেন। রেজা ভাই তার আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকতো, তাই মোবারক ভাইয়ের একা একাই সময় কাটানো লাগতো। তিনি একটু বিরক্ত ফিল করছেন, তারপরও তিনি কিছু বলছেন না। সেদিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ করেই তিনি স্বপ্নে দেখতে পান তিনি সেই জায়গাটায়, যে জায়গায় তিনি আজকে সকালে গিয়েছিলেন, এবং এখন অর্থাৎ তার স্বপ্নে তিনি যে অবস্থায় আছেন সেটা হচ্ছে সম্পূর্ণ নিকোষ কালো অন্ধকারের মধ্যে একমাত্র সেই বাড়িটার সামনেই একটা 60 পাওয়ারের বাল্ব চলছে। তিনি এই দৃশ্যটাই স্বপ্নে দেখছেন, এবং কিছু একটা তাকে সেই ভাঙাচোরা টিনের ঘরে ডাকছে। তার কাছে মনে হচ্ছে কেউ সেই ঘরের ভেতর থেকে তাকে একটা তীব্র আকর্ষণে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু মোবারক ভাই এটা বুঝতে পারছেন যে তিনি যদি এই ঘরের ভেতর ঢোকেন তাহলে খুব খারাপ কিছু হবে। তার প্রত্যেকটা ইন্দ্রিয় তাকে বলে দিচ্ছে যে সেই ঘরের ভেতর এত বীভৎস, এত খারাপ কিছু আছে যেটা মোবারক ভাই সহ্য করতে পারবেন না। তিনি একটা আতঙ্ক নিয়ে ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে ওঠার পর তিনি ঘামছিলেন। এটা যে সময়কার কথা, তখন প্রচন্ড শীত, আর গ্রামের দিকে তো অনেক শীত। এই শীতেও মোবারক ভাই দেখেন তিনি একেবারে ঘেমে পুরো ভিজে গেছেন, তার বিছানার চাদর ভিজে গেছে। মোবারক ভাই দেখতে পান তার পাশের খাটেই রেজা ঘুমিয়ে আছে, তিনি আর রেজাকে জাগান না। পরদিন সকালবেলা তিনি যখন ঘুম থেকে ওঠেন তখন বারবার তার গত রাতের স্বপ্নের কথা মনে হচ্ছিল, এবং তার মনে হচ্ছিল যে তার সেই জায়গায় আরেকবার যেতে হবে। কয়েকবার এই কথা মনে হওয়ার পর মোবারক ভাই ইচ্ছা করেই সেই চিন্তাটা দূরে সরিয়ে রাখছিলেন, কারণ এটা শুধু শুধু করার কোনো মানে নেই। শুধু একটা স্বপ্নের উপর নির্ভর করে সেই জঙ্গলের মতো জায়গায় যাওয়াটা বিপজ্জনক, সাপটাপদ থাকতে পারে। এভাবেই মোবারক ভাই নিজেকে বোঝাচ্ছিলেন। সেদিন রাতের বেলা মোবারক ভাইয়ের ভেতর সেই জায়গায় যাওয়ার একটা তীব্র বাসনা হঠাৎ করেই ওঠে। মোবারক ভাই বুঝতে পারছেন যে তার এই চিন্তা ভাবনাটা খুবই অস্বাভাবিক, কিন্তু তিনি নিজের মনকে বোঝাতে পারছেন না। তার শুধুই মনে হচ্ছে আমার সেই জায়গায় একটু যাওয়া দরকার। কোনোভাবে নিজেকে তিনি সেদিন রাতের মতো আটকিয়ে রাখেন। পরদিন সকালবেলা ভোর হতেই তিনি ঘর থেকে বেরিয়ে যান। তিনি যখন সেই জায়গায় যাচ্ছিলেন তখন কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে আমি কিন্তু স্বপ্নেও এই ব্যাপারটা দেখেছিলাম, যে আমি ঘরের ভেতর যেতে যাচ্ছি না কিন্তু কেউ আমাকে টানছে। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বের হলাম, চারপাশে প্রচন্ড কুয়াশা, তার ভেতর আমি হেঁটে যাচ্ছি সেই জায়গায়। এটা কি ওরকম কিছু, কোনো খারাপ কিছু কি আমাকে ডাকছে? আমার কি যাওয়া উচিত? এসব জিনিস তিনি চিন্তা করছিলেন, কিন্তু তিনি থেমে যাচ্ছিলেন না। তিনি সেই জায়গার উদ্দেশ্যে হাঁটছিলেন। তিনি জায়গাটা এখন চেনেন। হাঁটতে হাঁটতে তিনি সেই জায়গার কাছাকাছি চলে আসেন। তখন কুয়াশা এতই ঘন ছিল যে সামনের 2-3 হাতও ভালো করে দেখা যাচ্ছে না। তিনি যখন সেই স্পেসিফিক সেই জায়গাটায় এসে দাঁড়ান, অর্থাৎ সেই ভাঙাচোরা টিনের ঘরের সামনে, তিনি দেখতে পারেন যে কুয়াশাটা
এখানে নেই। এখানে চারপাশটা পরিষ্কার। হঠাৎ করেই তিনি একটা শব্দ শুনতে পান। তিনি যখন সামনে তাকান তখন তিনি দেখতে পান সেই ভাঙা চোরা টিনের ঘরের দরজাটা কেউ খুলল এবং সেই দরজার ভেতর থেকে একটা মাথা বের হলো। মাথাটা কিসের বা কার মোবারক ভাই জানেন না। তার কাছে যদি এখনো জিজ্ঞেস করা হয় যে স্পেসিফিক তিনি কি দেখেছেন, তিনি বলতে পারবেন না, কারণ তার মস্তিষ্ক সেই ভয়ের ঘটনাটি তার মাথায় রাখেননি। তিনি শুধু বলতে পারেন যে তিনি যে মুখাবয়বটা দেখেছিলেন সেটা এতই বীভৎস ছিল এবং এতই নির্মম ছিল যে তিনি আর নিজেকে সেখানে ঠিক রাখতে পারেননি। তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি হাসপাতালে। 2 দিন পর তার জ্ঞান ফিরেছে। তিনি যখন তার ফ্রেন্ড রেজাকে জিজ্ঞেস করেন যে তাকে তারা কিভাবে খুঁজে পেয়েছে, তখন রেজা ভাই বলে যে সকালবেলায় যখন রেজা ভাই ঘুম থেকে উঠে মোবারক ভাইকে দেখেন না তখন তিনি অতটা চিন্তিত হন না, কিন্তু যখন বেলা 12টা-1টা বেজে যায় এবং তখনও যখন মোবারক ভাই আসছিলেন না তখন রেজা ভাই চিন্তিত হয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তখন হঠাৎ করেই একটা ভ্যানওয়ালা আসে মোবারক ভাইকে নিয়ে। মোবারক ভাই অজ্ঞান অবস্থায় ছিলেন। তখন সে ভ্যান চালক রেজা ভাইদের বলেন যে মোবারক ভাইকে তিনি রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে দেখেছিলেন, এই একটু সামনে, এবং কাছাকাছি যেহেতু রেজা ভাইদের বাড়ি তাই তিনি এই বাড়িতে নিয়ে এসেছেন। তিনি যে এই বাড়ির তিনি জানতেন না। তো রেজা ভাই খুব অবাক হন এবং তিনি এক পর্যায়ে যখন দেখছেন যে মোবারক ভাইয়ের জ্ঞান ফিরছে না তখন তিনি মোবারক ভাইকে হাসপাতালে ভর্তি করান। মোবারক ভাই এই ঘটনা শুনে অবাক হয়ে যান, কারণ তিনি তো রেজা ভাইদের বাসার সামনে ছিলেন না, তিনি ছিলেন তো সেই জায়গায়। এবং এই ভ্যান চালক যে এসেছে তাকে নিয়ে, এটা কি সেই ভ্যান চালক যে ভ্যান চালকই তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল? এবং তিনি নিশ্চিত যে এটা সেই ভ্যান চালকই। মোবারক ভাই রেজা ভাইকে আর এই বিষয়ে কোনো কথা বলেন না। তিনি ব্যাপারটা পুরোপুরি চেপে যান এবং তিনি বলেন যে হঠাৎ করেই তার শরীর খারাপ করেছিল। তিনি যে ভয় পেয়েছেন এই কথা তিনি বলেন না। পরদিনই মোবারক ভাই চলে আসেন ঢাকাতে। রেজা ভাই সেখানেই থেকে যান। ঢাকাতে আসার পর তিনি যখন বাসায় আসেন সেদিন পুরোটা দিন তিনি ঘুমান। মোবারক ভাইয়ের বাবা মা মনে করেন যে ছেলে হয়তো টায়ার্ড। মোবারক ভাই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমান এবং অস্বাভাবিক বিষয় যেটা হচ্ছে তিনি সেই দিন পুরা রাত এক ঘুমে পার করেন। তিনি যখন ঘুমাতে গিয়েছিলেন তখন ছিল বেলা 11টা এবং তিনি পরদিন সকাল 7টার দিকে ঘুম থেকে ওঠেন। এই বিষয়টা তো একটু অস্বাভাবিক। তখন মোবারক ভাইয়ের বাবা মা মোবারক ভাইকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন মোবারক ভাই তাদের বলেন যে আমি এরকম গ্রামে যাওয়ার পর ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তখন পুরো ঘটনা শোনার পর মোবারক ভাইয়ের মা মোবারক ভাইকে এক হুজুরের কাছে নিয়ে যান। সেই হুজুর মোবারক ভাইকে কিছুক্ষণ সূরা পড়ে ঝেড়ে দেন, কিছু আমল করতে বলেন। মোবারক ভাই সেগুলো করেছিলেন, কিন্তু তার এই ঘুম কিছুতেই কাটছিল না। তাকে ডাক্তার দেখানো হয় এবং কোনো ডাক্তারই তার এই ঘুমের কারণ বের করতে পারছেন না। কিছুদিন পর মোবারক ভাইয়ের বাবা মা লক্ষ্য করে মোবারক ভাই মাঝে মধ্যেই কিছু অস্বাভাবিক আচরণ করছেন, যেটা পরে যখন মোবারক ভাইকে জিজ্ঞেস করা হয় তিনি এটা মনে করতে পারেন না। একদিনের ঘটনা, বাসায় মোবারক ভাই প্রায় সময় তার ঘরের দরজা বন্ধ করে থাকতেন। একদিন সন্ধ্যাবেলা মোবারক ভাইয়ের মা দেখেন যে মোবারক ভাইয়ের ঘরের দরজা খোলা। তিনি কৌতূহলবশত ভিতরে উকি দেন। উকি দেওয়ার পর তিনি দেখতে পারেন
যে সেখানে কেউ নেই। তিনি মনে করেন যে হয়তো মোবারক ভাই নিচে গেছে। আবার তার একটা আশঙ্কা হচ্ছিল, মায়ের মন তো, তার মনে একটা আশঙ্কা যেটা হচ্ছিল সেটা হচ্ছে তার ছেলে কি কোনো খারাপ কিছু হবে। তার মনটা কোনো একটা কারণে বিক্ষিপ্ত ছিল। তখন হঠাৎ করেই মোবারক ভাইয়ের মার মনে পড়ে যে ছাদে কিছু কাপড় শুকাতে দেওয়া আছে। তিনি খুব দ্রুত ছাদে যান। ছাদে গিয়ে তিনি সে কাপড়গুলো যখন তুলছিলেন তখন তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখেন। মোবারক ভাইদের বাড়িটা ছিল এমন একটি জায়গায়, সেই জায়গাটার পেছনে জায়গাটা পুরাটা খালি ছিল, অর্থাৎ পেছনে একটা বিশাল জায়গায় কোনো জনবসতি ছিল না। তো মোবারক ভাইয়ের মা যখন সেই ছাদে ওঠেন, ওঠার পর তিনি যখন কাপড় নিচ্ছিলেন, তিনি দেখেন তার ছেলে ছাদের সেই অংশে যার পেছনে বিস্তীর্ণ খালি জায়গা, সেই জায়গার অংশে কার্নিশের উপর দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে আছে। অর্থাৎ মোবারক ভাইয়ের মা দেখতে পান তার ছেলে তার দিকে পিঠ দিয়ে সেই কার্নিশের উপর দাঁড়ানো। এটা দেখে মোবারক ভাইয়ের মা স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারছেন যে তার ছেলে হয়তো এখান থেকে লাফ দিবে, তাই প্রথমে তিনি কোনো ধরনের শব্দ করেন না, ধীরে ধীরে তিনি তার ছেলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে মোবারক ভাইয়ের মা যখন মোবারক ভাইয়ের খুব কাছাকাছি চলে এসেছেন, তখন হঠাৎ করেই মোবারক ভাই হয়তো বুঝতে পারেন যে তার পেছনে কেউ এসেছে। মোবারক ভাইয়ের মা দেখতে পান মোবারক ভাই তার দিকে ঘুরে তাকালো এবং কেমন জানি একটা হাসি দিল। যেই হাসি দেখে মোবারক ভাইয়ের মা বুঝতে পারলেন যে তার ছেলে এখনই লাফ দিবে, কারণ এই ব্যাপারটা কোনো একটা ভাবে মোবারক ভাইয়ের মা বুঝতে পেরেছিলেন। ঠিক তখনই মোবারক ভাই যখন লাফ দিবেন, আর ঠিক তখনই মোবারক ভাইয়ের মা মোবারক ভাইয়ের শার্টের কলার ধরে ফেলেন। মোবারক ভাইয়ের মা বলেন যে মোবারক ভাইয়ের শরীরে তখন প্রচন্ড শক্তি ছিল, কিন্তু মায়ের ভালোবাসার কাছে সেই শক্তি কোনো কিছুই ছিল না। তার মা যে কোনোভাবেই হোক মোবারক ভাইকে সেখান থেকে পড়তে দেননি, তিনি তাকে ধরে ফেলেছিলেন। এবং যেটা করতে পারাটা খুব কষ্টের একটা কাজ, কারণ তখন মোবারক ভাই কিন্তু মাস্টার্সের ছাত্র, তার শরীরেও একটা ওজন আছে। এই ঘটনা ঘটবার পর মোবারক ভাই আবার অজ্ঞান হয়ে পড়ে যান। তার মা দেখতে পারেন তার ছেলেকে যখন তিনি ছাদের ভেতর টান দিয়ে ফেললেন, তখন তার ছেলে অজ্ঞান, তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এর 2 দিন পর মোবারক ভাইয়ের জ্ঞান ফেরে এবং ডাক্তাররা যখন জানতে পারে যে এই ধরনের আনকনসিয়াস অবস্থা মোবারক ভাইয়ের সাথে আগেও হয়েছে, আগেও তিনি 2 দিন অজ্ঞান ছিলেন, তখন তারা একটু কনসার্ন হন, কিন্তু তারা কোনো ধরনের সমস্যা খুঁজে পাচ্ছিলেন না। তখন সেখানকারই এক ডাক্তার মোবারক ভাইয়ের মাকে বলেন যে আপনার ছেলেকে একটু হুজুর দেখান, মাঝে মধ্যে এসব কারণেও হতে পারে। তখন মোবারক ভাইয়ের মা আরেকটা ভালো হুজুর খুঁজে নিয়ে আসেন এবং তাকে অর্থাৎ একটা হুজুর খুঁজে বের করেন এবং মোবারক ভাইকে সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর সেই হুজুর মোবারক ভাইয়ের দিকে তাকিয়ে বলতে থাকেন যে বাবা, কৌতূহল সবসময় ভালো না, যেই জায়গায় গিয়েছিলে সেখান থেকে যে তুমি বেঁচে ফিরে এসেছো এটা কপাল, আর কখনো এসব জায়গায় যাবে না। ওই জায়গায় যাওয়ার পরই সেই জায়গায় থাকা সেই খারাপ জিনগুলো তোমাকে পজেস্ট করে ফেলেছিল, তুমি জানতে না, এবং তারা তোমাকে মেরে ফেলতো। আমি তোমাকে কিছু আমল করতে বলবো, এই আমল তোমাকে সারা জীবন করতে হবে। যদি তুমি না করো সেক্ষেত্রে কিন্তু সেই খারাপ জিনগুলো আবার তোমার উপর এফেক্ট করবে। এই কথা শোনার পর মোবারক ভাইয়ের মা তো খুব ভয় পেয়ে যান এবং তিনি হুজুরকে খুব অনুনয় বিনয় করতে থাকেন। এক পর্যায়ে সে হুজুর মোবারক ভাইকে বোঝান এবং মোবারক ভাইয়ের মাকেও বোঝান যে কোনো কিছুই আসলে তার হাতে নেই, তিনি হয়তো একটা উপায় বলে দিতে পারেন। সবকিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখতে।
এরপর মোবারক ভাই সে হুজুরের বলে দেওয়া সেই আমলগুলো করতেন এবং এখনো করেন। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত মোবারক ভাইয়ের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ওটাই ছিল তার জীবনে একমাত্র আদিভৌতিক এবং ভয়ঙ্করতম ঘটনা। তিনি এখন এসব বিষয়ে নিজে গিয়ে কোনো ইনভেস্টিগেট করেন না বা আগ্রহ পান না, কারণ তিনি ভয় পান এবং তিনি এখনো ভীত যে তিনি যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন সেই অবস্থা যাতে আর ফিরে না আসে। এই দোয়াই তিনি করেন এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি আর জীবনে কোনোদিনই এই ধরনের অস্বাভাবিক ঘটনার মুখোমুখি না হন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলা থেকে বলছি। কোন একটি পার্টিকুলার কারণে আমি আমার নামটি এবং গ্রামের নামটি বলছি না, কারণ বললে হয়তো অনেকেই চিনে ফেলবে। তো আসলে ভূত এফএমে স্টোরি শুনতে শুনতে আমি এতটা মগ্ন হয়ে যাই যে আসলে কখনো যে নিজের স্টোরি গুলো বলবো সেরকম সময় হয়ে ওঠে না। আমি ভূত এফএম এর বড় একজন ফ্যান। ভূত এফএম আমি 2011 সালের পর থেকে এমন কোন এপিসোড মেবি বাদ নেই। আমার যতটুকু মনে আছে আমি সবগুলো এপিসোডই শুনেছি, রাত জেগে হোক, একা একা হোক, ডাউনলোড দিয়ে হোক, শুনি। তো যাই হোক, আমি আজকে যে ঘটনাটি বলবো খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আমি সেটা প্রথম নিজের চোখে দেখেছি যে জিন পজেস্ট করে মানুষকে। যদিও আমাদের পরিবারে অনেক ঘটনা আছে এরকম, বা এমন কিছু আছে যে আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি বা করেছি বা সাফার করছি, তো সেগুলোর কথায় নাই যাই। এটা আমার প্রথম স্টোরি ফুটেফেমে পাঠাচ্ছি। যাই হোক, যেটা নিজের চোখে প্রথমবার দেখেছি সেটাই আসলে আমি বলতে চাচ্ছি। ঘটনাটি ঘটে ঠিক আমার সালটা মনে নেই, 2007-6 কি 7-এর ঘটনা। আমি তখন ক্লাস 7 হয়তো বা 20, এতটুকু আমার মনে আছে। তো আমরা ঈদে আসতাম দাদি বাড়িতে। আমরা মেইনলি থাকতাম চাঁদপুরে, আব্বুর জবের কারণে দাদি বাড়িতে বেড়াতে আসতাম প্রতি ঈদে। এছাড়াও যদি কখনো কোনো ভ্যাকেশনে আসা পড়তো সেটা হচ্ছে আমের সময়। আমরা সবাই জানি যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। তো বেসিক্যালি আমার দাদি বাড়িতেও আম আছে, আম গাছ আছে, যার কারণে আমাদের প্রতি বছরই আসা পড়তো আমের সময়। তো সেইবারও বেসিক্যালি আমের সময় আমরা আসি। আমের সময়টা এমন ছিল যে আম প্রায় শেষের দিকে, সিজন প্রায় শেষের দিকে। তো নর্মালি আমাদের চাঁপাইনবাবগঞ্জের বাড়িগুলো যেরকম হয়, আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি যে এক পাশে দোতলা হয়, চারপাশে স্কোয়ার শেপে বাউন্ডারি থাকে, আর বাউন্ডারি গুলো অনেকটা বারান্দার মতো চারদিক দিয়ে। যে বৃষ্টির সময় উঠানে না নেমে আমরা ফুল বারান্দাতে ঘুরে ঘুরে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবো। এখানকার সব বাড়িগুলো এরকমই। তো আমরা শখের বশত যেহেতু আসতাম গ্রামে বেড়াতে, তো দেখা যেত যে আমরা আসলে অনেক আমাদের চাচি বা গ্রামের যারা আছে তারা এক জায়গায় একত্রিত হতো, আসতো, বাসার বাইরে আম গাছের নিচে সবাই দাঁড়িয়ে গল্প করতো। আমাদেরও খুব ভালো লাগতো। বেসিক্যালি আমার দাদিদের একটা আম গাছ ছিল দাদা বাড়িতে। ওই গাছটার আম অনেক সুস্বাদু ছিল, যার কারণে ওই গাছের ডাল অনেকে কেটে নিয়ে কলম করতো। তো দাদির বাড়ির পাশে আবার দাদির বোনের বাসা আছে, তাদেরও অনেক আম গাছ। কিন্তু আমার দাদিদের এই আম গাছটার ডাল নেওয়ার জন্য আমার দাদির বোন আসে। সময়টা হবে দুপুর 12টা 12:30 নাগাদ। আমরা ওই গাছের নিচে 3-4 জন আর কি ছিলাম। আমার যে দাদি গাছের ডাল নিবে সে ছিল, আমার মা ছিল, চাচি ছিল, আর 2-1 ছিল। তো গাছের ডালগুলো কিন্তু অনেক উঁচু হয় না। চাপার যে আম গাছগুলো হয় নর্মালি সেই গাছের ডালগুলো কিন্তু মাটি থেকে ধরা যায়। তো গাছের ডাল আমার ওই দাদি কাটবে বলে একটা বড় দা নিয়ে আসে। ওদের সাথে গল্প করতে করতে গাছের ডালে যেই একটা কোপ দিয়েছে ডাল কাটবে বলে, অমনি তার হাত থেকে দাও, মানে আমরা যেটাকে বলি বুদ্ধি বা দা, তো সেটা হাতে ছিল, সেটা ছুটে পড়ে যায়। আর পড়ে যাওয়া মাত্রই
দাদিকে আমরা দেখি যে মানে নিজের ডান হাত বা হাত মানে অনেক মানে জোরে চেপে ধরেছে আর বলছে আমাকে জ্বলে গেল, আমার পুড়ে গেল, আমাকে মারছে এরকম ভাবে সে একা একাই চিল্লাচ্ছে। আমার কাজ ভালো খেয়াল করে দেখলাম যে হ্যাঁ তার পুরো 2 হাতের মানে আমরা যেটা বাহু বলি সেই জায়গায় লম্বা লম্বা আঁচড়ের দাগ। সে বলতে থাকে আমি ওইখানে গাছের ডালে বসেছিলাম, ও আমাকে মারলো কেন, ও আমাকে দাবি আমি তো একদমই এসব কখনো দেখিনি, তো আমার কাছে বিষয়টা আরো বেশি অবাক করছিল। তো সবাই বলা বলি করতে শুরু করলো যে তাকে ধরেছে, তাকে চৈতালিতে ধরেছে। আমি আই ডোন্ট নো চৈতালিটা কি, আর সবাই বলে যে চৈত্র মাসে সে এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায়, জিন আই থিঙ্ক। তাকে সব লোকজন জিজ্ঞেস করে তুমি ওকে কেন ধরেছো, ওকে কেন ধরেছো? তো সে বলে যে আমি গাছের ডালে বসেছিলাম, সে আমাকে দা দিয়ে মারলো কেন, আমি তাকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো, আমার গা কেটে গেছে। কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগছিল। সে তাকে সবাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করে তুমি কে, কোথা থেকে এসেছো। সে একে একে বলতে শুরু করে যে আমি এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়াই, চৈত্র মাসে ঘুরে বেড়াই চৈতালি, আমি গাছে বসেছিলাম, আমাকে সে কেন দা দিয়ে মারলো, আমি তাকে ছাড়বো না, তাকে আমি অনেক কষ্ট দিব, এসব বলা বলি করতে থাকে। আমি দেখলাম যে কিছুক্ষণের মধ্যে সে দাদির যে ছেলে, ছোট ছেলে, সে এসে বলে তুই আমার মাকে ছেড়ে দে, তুই কি লাগবে তোকে দিচ্ছি, তুই আমার মাকে ছেড়ে দে। তখন সে বলে যে না আমি তো ছাড়বো না, সে আমাকে মারলো কেন, আমি তো ছাড়বো না, আমার গায়ে আঘাত লাগলো কেন, আমার রক্ত বের হচ্ছে, আমি তো ছাড়বো না। কথাগুলো শুনে খুব অদ্ভুত লাগলেও সবাই বুঝতে পারলো যে না যে করে হোক একে ছাড়াতে হবে, এটা আরো কষ্ট দিবে। এদিকে দাদির গায়ে একের পর এক আঁচড়ে দাগ পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার দাদির মা তখন জীবিত ছিল, তো দাদির মা আসে, এসে দাদির মা সামনে বসা মাত্রই সে চুপ করে যায়, কোনো কথা বলে না। আসলে আমাদের কোনো আইডিয়া ছিল না যে দাদির মা পজেস ছিল আগে থেকে, এবং যে জিনিসটা তাকে আসর করেছে দাদির মা তাকে চিনে, বড় মা হয় আমাদের, বড় মা তাকে চিনে। বড় মা বললো তুই তো আমার বাড়ির পাশের গাছেই থাকিস, তুই আমার মেয়েকে ধরেছিস কেন, ওকে ছেড়ে দে, তোর কি লাগবে বল আমি দিচ্ছি, যদি না ছাড়িস তোকে অনেক বেশি কষ্ট আমি দিব। আমি জানি না আসলে কি কষ্ট নেয়ার কথা হচ্ছিল, মানে আমি শুধু দেখছিলাম যে দাদির গায়ে আঁচড় পড়ছে আর দাদির ভয়েস চেঞ্জ হচ্ছে, দাদির ভয়েস চেঞ্জ করে করে কথা বলছে। সে বারবারই জেদ করতে থাকে না সে কিছুতেই ছাড়বে না, সে দাদিকে মেরে ফেলবে, সে কষ্ট দিবে। আমি তারপরে মানে এতটা ভয় পেয়েছিলাম যে আমি আসলে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিলাম না। আমি তারপরেও মানে কি ভেবে দাঁড়িয়ে থাকলাম আমি জানি না। তো দাদির মা মানে বড় মা কি যে করলো বা কি সূরা পড়েছে না কোনো দোয়া তাবিজ করেছে আমি জানি না, সে শুধু বললো তুই এখনই এখান থেকে চলে যাবি, তুই যাওয়ার সময় বাড়ির পিছনে আম গাছের ডাল ভেঙে দিয়ে যাবি, যদি তুই না যাস তাহলে তোকে আমি তোর ক্ষতি করবো। কথাটি শোনার পরে আমার দাদি বললো যে আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার দাদি তো না তাকে পজেস করা হয়েছে, সে বললো আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এর শোধ আমি তুলবো, এটা বলে সে চলে গেল। চলে যাওয়াটা আসলে চলে গেছে আমরা কিভাবে বিষয়টা বুঝলাম, মনে হলো রুমের ভেতর থেকে খুব জোরে একটা বাতাস জানালাতে বের হয়ে গেল, যেটা সবাই দেখেছে। জানালার পর্দা সরে গিয়ে অনেক জোরে একটা বাতাস বের হয়ে গেল, আর পেছনে বাসার পেছনে দেখলাম যে ডাল ভেঙে পড়ার শব্দ। সবাই দৌড়ে গিয়ে দেখলো হ্যাঁ গাছের ডালটা ভেঙে পড়েছে, তার মানে তাকে যে বলা হলো যে গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাবি, সে চলে গেছে। তো আমার জীবনে আসলে দেখা ওটা একটা প্রথম প্যারানরমাল ঘটনা যেটা আমি নিজের চোখে দেখেছি, যে কারণে আমি আসলে শেয়ার করলাম। জানি না স্টোরিটা কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগবে, আমি হয়তো অনেক গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু মনে হলো যে একটা স্টোরি আমিও পাঠাই।
তো যাই হোক ভাই, ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির। ঘটনাটি পাঠিয়েছেন তাসনিয়া তাহসিন। তিনি ঢাকার নয়াপল্টন থাকেন। পরিবারে তিনি, তার বাবা, মা এবং তার ছোট বোন। তো তিনি বলেন, জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা দেওয়াটা মুশকিল, আর ব্যাখ্যা খোঁজাটা নেহাত বোকামি, কারণ কিছু জিনিসের ব্যাখ্যা থাকে না। আজকে তিনি এমনই একটি ঘটনা শেয়ার করবেন যা তার বড় মামার সাথে ঘটে যায়। এটা 34 বছর আগের ঘটনা। ঢাকার মগবাজারে ঘটনাটা ঘটে। তার বড় মামা তখন টকবকে যুবক ছিলেন। ওনার মামার শারীরিক বর্ণনা তিনি এইভাবে দেন যে সেই মুহূর্তে তার মামা ছিল অনেক ফর্সা, সুঠাম দেহের অধিকারী, মাথায় ঝাঁকড়া চুল ছিল, এক কথায় সুদর্শন একজন যুবক, যে কেউ তাকে দেখে পছন্দ করবে এমন একটা ছেলে ছিল তখন তিনি। তো তার গানের গলা বেশ সুমধুর ছিল এবং খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। সেই সময় রমজান মাসে সেই মামা, তিনি এবং তার যে দল ছিল তারা নাকি সেহরির সময় গজল এবং হামনাদ গেয়ে এলাকাবাসীকে ঘুম থেকে জাগাতো। এমনই এক রাতে সেহরিতে তিনি ডেকে তুলবেন সবাইকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার সাথে তার দলও ছিল। তো তার দলের যে লোকরা ছিল তারা একটু সামনে এগিয়ে গিয়েছিল, মামা একটু পিছনে পড়ে গিয়েছিল। সেহরির সময় তখন নাকি প্রায় শেষের দিকে হবে। তো নানি দেখছে যে সেই তাসনিয়া, ওনার নানি দেখছে যে কি ব্যাপার, ওনার বড় ছেলে আসতেছে না। তো উনি জানলা দিয়ে দেখছে যে রাস্তায় খানিকটা দূর, ওনাদের হাত থেকে 2 মিটার দূরত্বে, এরকম একটা দূরত্বে সেই বড় মামা তিনি দাঁড়িয়ে আছেন, এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, কারো দিকে তাকাচ্ছেন না, এবং তার দলবল তার সাথে নাই। তখন নানি দ্রুত নিচে নামেন, যেহেতু সেহরির খুব কাছাকাছি সময়। তিনি দেখেন যে তার ছেলে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। তখন তিনি তার ছেলেকে জোরে ধাক্কা দেন এবং তার ঘোর কাটে সেই বড় মামার। এবং নানি প্রশ্ন করলেন, কিরে, তো সমস্যা কি, দাঁড়িয়েছিলি কেন? তো সেই বড় মামা তিনি সেটা এড়িয়ে যান এবং তিনি বাসায় চলে আসেন। এরপর থেকেই মূলত সেই